আসসালামু আলাইকুম, কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমি তোমাদের এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো ভাইয়া, তোমাদের এই অধ্যায়ে কয়েক টাইপের ম্যাথ আছে, তার মধ্যে এই টাইপের ম্যাথ গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় প্রায় সময় দেখা যায় প্রতিবারই একটা করে দেওয়া থাকে। তো এই ম্যাথ গুলো খুবই সহজ, বাট এখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো তোমাদের খুবই ঠান্ডা মাথায় মাথার ভেতর নিতে হবে, কারণ এখানে তোমাদের অনেক সময় প্যাচ লেগে যাবে বিষয়গুলো। তো আমি তোমাদের জাস্ট এই ম্যাথের বেসিকটা দিয়ে ম্যাথটা সমাধান করা শুরু করব। তো প্রথমে আসো আমরা বুঝিয়ে দিই এখানে ম্যাথটা আসলে কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে কাজ করতেছে। তো ভাইয়া, এখানে দেখো আমাদের কতগুলো বল একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে। কিছু বল দেখো ডাইরেক্ট অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। আবার কিছু বল দেখো ভাইয়া অক্ষের সাথে নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের ভাইয়া দেখো যে বলগুলো ডাইরেক্ট অক্ষ বরাবর ক্রিয়া করে এগুলো নিয়ে আমাদের অতটাও মাথা ব্যথা দরকার নেই এখানে করার, ঠিক আছে? তো এগুলো আমাদের আহ আহ, আমাদের যে জিনিসটা মেইনলি টার্গেট করতে হবে সেটা হচ্ছে কোন বলগুলো নির্দিষ্ট একটা কোণে ক্রিয়া করতেছে, সেগুলো জাস্ট আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে, এবং ওই নির্দিষ্ট কোণে ক্রিয়া করার ফলে এখানে কি সংঘটিত হচ্ছে সেই বিষয়টা তোমাদের বুঝতে হবে। তো ভাই, আমি কিন্তু তোমাদের বলের উপাংশ নামে একটা জিনিস সম্পর্কে থিওরি পার্টে বলেছিলাম। অর্থাৎ কোনো একটা বল যদি নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, ধরো একটা বল 150 কেজি, হ্যাঁ, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, অর্থাৎ উলম্ব, বললাম 30 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তাহলে এই যে একটা বল একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে, এই নির্দিষ্ট কোণে ক্রিয়া করার ফলে এই বলটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ দুইটা আলাদা আলাদা বলে বিভক্ত হয়ে যাবে। তো একটা বল হবে আনুভূমিক উপাংশ আর একটা বল হবে হচ্ছে তোমার উলম্ব উপাংশ। এই দুইটা উপাংশে এই বলটা ভাগ হয়ে যাবে। তো এখন ভাইয়া, এই ম্যাথগুলো সমাধানের ক্ষেত্রে যে বলগুলো নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে সেই বলগুলোর তোমার আনুভূমিক উপাংশের মানও বের করতে হবে এবং উলম্ব উপাংশের মানও বের করতে হবে। তাহলে ভাই এখন আমরা এটা কিভাবে বের করবো? এটা বের করার দুইটা সূত্র আছে। তো প্রথম দেখো ভাইয়া, আমাদের এখানে কি হচ্ছে, একটা বল 30 ডিগ্রি কোণে এক্স অক্ষের সাপেক্ষে ক্রিয়া করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনুভূমিক উপাংশ হবে হলো ওই বলটা, অর্থাৎ 150 কেজি ইন্টু কস যে কোণে ক্রিয়া করতেছে সেই কোণ। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো ভাইয়া, তাহলে তুমি এই আনুভূমিক উপাংশ বরাবর অর্থাৎ আনুভূমিক অক্ষ বরাবর যে বল উপাংশটা ক্রিয়া করতেছে সেটার ভ্যালু পেয়ে যাবে। এখন ভাই, আমাদের উলম্ব অক্ষ বরাবর যে উপাংশটা ক্রিয়া করতেছে সেটার ভ্যালু বের করার জন্য সূত্র কি হবে? সেটার ভ্যালু বের করার জন্য সূত্র হবে জাস্ট 150 সাইন ওই নির্দিষ্ট কোণটা, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা কি পাবো ভাইয়া? এই অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব উপাংশের মান পাবা। এখন ভাই, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? অর্থাৎ প্যাচ লাগার একটা জায়গা আছে। তোমার এই কোণটা যদি এই এক্স অক্ষের সাপেক্ষে সাথে না দেওয়া থেকে ওয়াই অক্ষের সাথে দেওয়া থাকে, তখন তুমি কি করবা? দেখো, এটা কিন্তু এখানে আসছে, দেখো এই যে এই দুইটা কোণ আছে কিসের সঙ্গে? এক্স অক্ষের সাথে। কিন্তু এই কোণটা আছে কই ভাই? দেখো তো ওয়াই অক্ষের সঙ্গে কিন্তু দেওয়া আছে। তাহলে হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটা জাস্ট জাস্ট ঠান্ডা মাথায় তোমরা মাথার মধ্যে নাও। তো এখন দেখো, আমি সেম জিনিসটা আবার আট করতেছি। এটা তোমার 150 কেজি একটা বল। এখন আমাদের জাস্ট এটা কি করতেছে? উলম্ব অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ ক্রিয়া করতেছে, ওকে? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, ওকে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে উপাংশে ভাগ করতে হবে? তো এই ক্ষেত্রে আমাদের আনুভূমিক উপাংশের ভ্যালু হবে হলো ওই বলটা সাইন ওই নির্দিষ্ট কোণ, অর্থাৎ এখানে দেখো 30 ডিগ্রি, ঠিক আছে? আর আমাদের উলম্ব উপাংশের মান হবে হচ্ছে ওই বলটা কস 30 ডিগ্রি। তাহলে বিষয়টা কি তোমরা ধরতে পারছো? দেখো, যখন আমাদের কোণ এক্স অক্ষের সাপেক্ষে থাকবে তখন আমাদের এই দুইটা সূত্র দিয়ে উপাংশে বিভক্ত করতে হবে, এবং যখন আমাদের কোণ উলম্ব উপাংশের সঙ্গে থাকবে তখন আমাদের এই দুইটা সূত্র দিয়ে কি করতে হবে? উপাংশে বিভক্ত করতে হবে। তো এই জিনিসটা জাস্ট ঠান্ডা মাথায় একটু চোখ বন্ধ করে মাথার মধ্যে নিয়ে নাও, কারণ এই বিষয়টা তোমার পরীক্ষায় প্যাচ খেয়ে ভুল করে আসবা। তো আশা করতেছি এখন পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো, এখানে দেখো আরো কিছু জিনিস বোঝার আছে। আমরা কোঅর্ডিনেটের যে নিয়ম ছিল সেই নিয়মে আমরা কিন্তু একটা জিনিস জানি, যে এইদিকে হচ্ছে পজিটিভ এবং উপরের দিকে হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই ডান দিকে পজিটিভ এবং উপরের দিকে হচ্ছে পজিটিভ, এবং এইদিকে কি ভাইয়া? এইদিকে হচ্ছে নেগেটিভ এবং নিচের দিকে হচ্ছে নেগেটিভ। এখন এই উপাংশ যে আমরা ভাগ করবো, ভাগ করার পর আমাদের কি করতে হবে ভাইয়া? সবগুলো সমষ্টি নির্ণয় করতে হবে ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তো সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে তোমার এই যে এই পাশের যে বলগুলো থাকবে সেই বলগুলো কি ভাইয়া? দেখো তো ডান পাশে না? তাহলে ডান পাশের বলগুলোর তোমার সবসময় কি হবে? আনুভূমিক উপাংশ কি হবে? আনুভূমিক উপাংশ পজিটিভ হবে।
এবং তোমার বাম পাশের যে বলগুলো থাকবে সেগুলোকে তুমি যখন উপাংশে বিভক্ত করবা সেগুলোর আনুভূমিক উপাংশ ঋণাত্মক হবে। এখন জাস্ট বিষয়টা জাস্ট একটু হালকা হয়ে মাথায় নাও, ম্যাথ করার সময় এটা আরো ক্লিয়ার করবো। আর সেম টু সেম ভাবে ভাইয়া দেখো, যে বলগুলো এক্স অক্ষের নিচে অবস্থান করবে সেগুলোর উপাংশ উলম্ব উপাংশ ঋণাত্মক হবে, এবং যে বলগুলো এই এক্স অক্ষের উপরে অবস্থান করবে সেগুলোর উলম্ব উপাংশ পজিটিভ হবে। ঠিক আছে, এখন জাস্ট আমি তোমাদের ম্যাথের মধ্যে বিষয়টা আবার ক্লিয়ার করবো। দেখো এখন আমাদের ভাইয়া দেখো তো ম্যাথে কি বের করতে বলতে, লব্ধির মান এবং লব্ধির দিক। তাহলে লব্ধির মান বের করার জন্য সর্বপ্রথম ভাইয়া কি করতে হবে, এখানে যতগুলো বল আছে সবগুলোর আনুভূমিক উপাংশের সমষ্টি এবং উলম্ব উপাংশের সমষ্টি বের করতে হবে। শুধু উপাংশ না, যদি আলাদাভাবে শুধু আনুভূমিক বল দেওয়া থাকে নির্দিষ্ট কোণে না দিয়ে ডাইরেক্ট একদম অক্ষ বরাবর, সেগুলো আমাদের যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। তাহলে ভাইয়া আমরা কি করবো, সামেশন অফ হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্স মানে ভাইয়া আনুভূমিক বল। ঠিক আছে, তাহলে এখন তোমাদের দেখো তো ভাই, এখানে সর্বপ্রথম যে আনুভূমিক বলটা আছে সেটা কত, 100 কেজি। এখন এই 100 কেজি কিভাবে, দেখো তো কোন নির্দিষ্ট কোণে কি ক্রিয়া করতেছে, কোন নির্দিষ্ট কোণে কিন্তু ক্রিয়া করতেছে না, এটা কিন্তু ডাইরেক্ট একদম অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। তাহলে তোমরা জাস্ট ডাইরেক্ট এখানে এই মানটা বসাই দিবা। হ্যাঁ, 100 প্লাস। এখন ভাই দেখো তো আমাদের এই যে 150 কেজি বল, এটা কোন পাশে আছে, হাতের ডান পাশে আছে না, হাতার কিন্তু ডান পাশে আছে। ঠিক আছে, তাহলে এটা যদি ডান পাশে থাকে তাহলে কি হবে, ডান পাশে যে বলগুলো থাকে সেগুলোর আনুভূমিক উপাংশ পজিটিভ হয়। কারণ কি, দেখো তো ভাইয়া, এখানে আমাদের এই বলটা এইভাবে আছে, তাহলে এটা আনুভূমিক উপাংশ কোন দিকে হচ্ছে, ডান দিকে। আমার ডান দিকে কি, ডান দিকে হচ্ছে পজিটিভ, তাহলে এই উপাংশের ভ্যালু হবে হচ্ছে পজিটিভ। তাহলে 150-এর কি করতেছে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তাহলে ভাই আমরা সূত্র অনুযায়ী কি জানি, যখন এক্স অক্ষের সাথে কোনো কোণ দেওয়া থাকে তখন আমাদের আনুভূমিক উপাংশ হয় হলো ওই বল 150 cos যে কোণে ক্রিয়া করতেছে সেই কোণ। ওকে, এখন ভাই দেখো তো এখানে আমাদের দেখো তো 200 কেজি যে বলটা আছে, এই বল কি আমাদের এই এখানে কি আসবে, এটা কি, এটা হচ্ছে আনুভূমিক বল, কিন্তু এই 200 কেজি কি খাড়া উপরের দিকে ক্রিয়া করতেছে না, তাহলে এটা একটা উলম্ব বল। তাহলে আনুভূমিক বলের মধ্যে কিন্তু ভাই উলম্ব বল যোগ করা যাবে না। তাহলে আপাতত এটা বাদ দিয়ে তোমরা পরের বলটা চলে আসো। তাহলে এখন এখানে দেখো আবার একটা বল 45 ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে ক্রিয়া করতেছে, অর্থাৎ 45 ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, সেটা কত, 200 কেজি। এখন ভাই বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে 200 কেজি বল এবং এটা কত, 45 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই বলের আনুভূমিক উপাংশ কোন দিকে, এই দেখো হাতের বাম দিকে, অর্থাৎ খাতার বাম দিকে, অর্থাৎ কোয়াড্রেন্টের বাম পাশে। তাহলে এর যে আনুভূমিক উপাংশটা বের হবে সেটা হবে হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ সেটা কি হবে ভাইয়া, সেটা হবে 200 - 200 cos 45 ডিগ্রি। ঠিক আছে, তো এই চিহ্নগুলো তোমাদের কিন্তু ভাইয়া ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। অর্থাৎ যে বলগুলো হাতের তোমার কোয়াড্রেন্টের বাম পাশে থাকবে সেগুলোর আনুভূমিক উপাংশ ঋণাত্মক হবে, এবং যেগুলো ডান পাশে থাকবে সেগুলোর আনুভূমিক উপাংশ তোমার ধনাত্মক হবে। সেম ভাবে যে বলগুলো তোমার তোমার কোয়াড্রেন্টের নিচে থাকবে বা এক্স অক্ষের নিচে অবস্থান করবে সেগুলোর উলম্ব উপাংশ ঋণাত্মক হবে, এবং যেগুলো তোমার এক্স অক্ষের উপরে অবস্থান করবে সেগুলোর উলম্ব উপাংশ ধনাত্মক হবে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের কয়েক, তাহলে এই বিষয়গুলো মাথার মধ্যে চলে আসবে। তো আমি ম্যাথটা করাই দেই, তারপরে তোমরা নিজে নিজে কয়েকটা ম্যাথ করবে, তাহলে বিষয়গুলো আরো একদম ক্লিয়ার হবে। তাহলে ভাই কি হবে, দেখো তো 200 হচ্ছে কোয়াড্রেন্টের বাম পাশে, অর্থাৎ খাতার বাম পাশে বা কোয়াড্রেন্টের বাম পাশে আছে, তাহলে আমাদের এটা কি হবে, এটা হবে হচ্ছে একটা ঋণাত্মক বল। ঠিক আছে, তাহলে ঋণাত্মক মাইনাস দিলাম, আমাদের কত আছে 200, এবং কোন অক্ষের সাথে কোন আছে, এক্স অক্ষের সাথে কোন আছে, তাহলে ভাই আমাদের আনুভূমিক উপাংশ কি হবে, cos দিয়ে, cos 45 ডিগ্রি, অর্থাৎ যে কোণে ক্রিয়া করবে সেই কোণ। এখন ভাই দেখো তো এখানে আমাদের 100 কেজি নামে একটা বল আছে, এটা কি করতেছে, একদম ডাইরেক্ট অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, তাহলে এর মধ্যে কোনো উপাংশ আসবে না, এটা ডাইরেক্ট আমাদের এখানে বসাই দিতে হবে। কিন্তু এটা কোন দিকে ক্রিয়া করতেছে, বাম দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ ঋণাত্মক অক্ষ বরাবর ক্রিয়া করতেছে এক্স এর, তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে এটা মাইনাস করে দিতে হবে 100। এখন আবার দেখো প্লাস আগে না দেই, এই যে 100 কেজি যে বলটা আছে এই বলটাও কি, দেখো তো ভাইয়া, তোমার হচ্ছে খাতার বাম পাশে বা কোয়াড্রেন্টের বাম পাশে না, কোয়াড্রেন্টের কিন্তু বাম পাশে, তাহলে এটাও আমাদের, এটারও উলম্ব উপাংশ কি হবে, সরি আনুভূমিক উপাংশ ঋণাত্মক হবে। কিন্তু এই যে কিন্তু জিনিসটা কিন্তু বুঝতে হবে, কিন্তু জিনিসটা কি, কোন আছে কার সঙ্গে, কোন আছে অয় অক্ষের সাথে, তাহলে কিন্তু ভাইয়া এখানে আর তুমি লিখতে পারবে না যে 100 cos 30 ডিগ্রি, এটা কিন্তু ভাইয়া তুমি আর লিখতে পারবে না। কারণ কি, আমি কি বলছিলাম, যখন কোন অয় অক্ষের সঙ্গে থাকবে তখন আনুভূমিক উপাংশের সূত্র হবে হলো
যেহেতু এটা বাম পাশে তাহলে মাইনাস, সেই জন্য সূত্র হবে 100 sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভাই বুঝতে পারছো আশা করতেছি। যেহেতু আমাদের কোণটা ওই অক্ষের সাথে দেওয়া ছিল, তাহলে আনুভূমিক উপাংশ বের করার সূত্র হবে তখন এটা। ঠিক আছে, আর যখন এক্স অক্ষের সাপেক্ষে দেওয়া থাকে যেমন এটা আর এটা, তখন আমাদের এই যে cos দিয়ে আনুভূমিক উপাংশ বের করে নিতে হবে। তাহলে ভাইয়া এটা আমাদের পুরোটা এখন ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটরে। তাহলে 100 প্লাস 150 cos 30 ডিগ্রি, তারপর আমাদের মাইনাস, এই মাইনাস ভাইয়া চিহ্নগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষায় একদম পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। প্লাস মাইনাস খুবই সাবধানে দিবা। 100 sin 30 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ভাইয়া কত পাচ্ছ? মাইনাস 61.52 কেজি, মাইনাস 61.52 কেজি। এটা কি পাইলাম ভাইয়া আমরা? দেখো সবগুলো আনুভূমিক বল এবং আনুভূমিক উপাংশের সমষ্টি পাইলাম হচ্ছে আমরা মাইনাস 61.52 কেজি। তাহলে মাইনাস মানে কি ভাইয়া? এই আনুভূমিক উপাংশের বলগুলো তোমার লব্ধিটা এই পাশে আছে, সেজন্য আমাদের এখানে মাইনাস, অর্থাৎ লব্ধিটা কোঅর্ডিনেটের বাম পাশে আছে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা কি করব, উলম্ব উপাংশের সমষ্টি বের করব। তাহলে আসো ভাইয়া উলম্ব উপাংশের সমষ্টি আমরা কিভাবে বের করব? এখানে লিখবো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের এই 100 কিন্তু আসবে না, কারণ কি 100 ডাইরেক্ট আমাদের আনুভূমিক অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, তাই জন্য 100 তোমার হচ্ছে উলম্ব অক্ষের হিসাবের ক্ষেত্রে এই আনুভূমিক বলগুলো যেগুলো ডাইরেক্ট ক্রিয়া করে অক্ষ বরাবর সেগুলো কোনো হিসাব হবে না। ঠিক যেমনটা আনুভূমিক অক্ষের ক্ষেত্রে উলম্ব অক্ষ বরাবর ক্রিয়ারত বলগুলো তোমার হয়েছিল। ঠিক আছে, তো এখন আমাদের জাস্ট কল্পনা করতে হবে কোনগুলো, জাস্ট কোন বলগুলো খাড়া উপরে বা নিচের দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে 150 কেজি যে বলটা আছে, এটার তো আমরা আনুভূমিক উপাংশ বের করে এখানে লিখছি, কিন্তু এটা কি, এটা একটা উলম্ব উপাংশ আছে, তাই না ভাইয়া? তাহলে এই উলম্ব উপাংশটা এখন আমরা এই উলম্ব উপাংশের সমষ্টির মধ্যে লিখবো। তাহলে কি হবে ভাইয়া? আমাদের সূত্র কি, তোমার বল আছে হচ্ছে 150, তাহলে 150, এখন আমাদের সূত্র কি হবে দেখো, আমাদের সূত্র কিন্তু হবে দেখো কোন দেওয়া আছে হচ্ছে এক্স এর সঙ্গে, তাহলে আমাদের উলম্ব উপাংশের সূত্র হচ্ছে 150 sin 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমাদের এখানে দেখো এই যে 200 কেজি যে বলটা আছে এটা কিন্তু ডাইরেক্ট একদম খাড়া উপরের দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, ডাইরেক্ট 200 বলছে। ওকে, এখন দেখো আমাদের এই 200 কেজি যে বলটা আছে এটা কি এক্স অক্ষের উপরে নাকি নিচে? এক্স অক্ষের উপরে। তাহলে এই দেখো 200, ঠিক আছে, তাহলে তোমার এটা কোন দেওয়া আছে কার সাথে? এক্স এর সঙ্গে 45 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে 200 sin 45। তাহলে ভাইয়া এই যে তোমার দেখো তো এই 200 কেজির যে উলম্ব উপাংশটা আছে সেটা কোন দিকে ক্রিয়া করতেছে? উপরের দিকে ক্রিয়া করতেছে, তার মানে কি এটা এটা হচ্ছে পজিটিভ। কিন্তু এই জিনিসটারই জাস্ট তোমরা হচ্ছে যা আনুভূমিক উপাংশ বের করছিল সেটা কি করছিল, সেটা বাম দিকে ক্রিয়া করছিল, সেই জন্য এটা আমাদের মাইনাস 200 cos 45 ডিগ্রি হয়েছিল। ঠিক আছে, জাস্ট এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথার মধ্যে নিয়ে নাও, তাহলে তোমাদের এই ম্যাথ গুলোতে কোনোদিনও তোমাদের কেউ আটকাতে পারবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো দেখো, 200 কেজির যে বলটা আছে সেটার উলম্ব উপাংশ কি লিখবো? 200 সাইন, কারণ আমাদের কোন দেওয়া আছে এক্স এর সাথে, সাইন কত 45 ডিগ্রি। হ্যাঁ, এরপরে ভাইয়া জাস্ট আবার খেয়াল করো এখানে আর কি দেখো, এই যে 100 কেজি যে বলটা আছে এটা কি এখানে আমরা অ্যাড করবো? এটা কিন্তু অ্যাড করবো না, কারণ এটা হচ্ছে একটা একদম পিওর আনুভূমিক বল। ঠিক আছে, তাহলে এটা হিসাব বাদ। এখন দেখো আমাদের যে এখানে 100 কেজি একটা বল আছে সেটা ওই অক্ষের সাথে কোণ দেওয়া আছে, তাহলে ভাই দেখো তো এই বলটা কোথায় আছে? এক্স অক্ষের নিচে, তার মানে এটার উলম্ব উপাংশ কাজ করবে হচ্ছে নিচের দিকে। তাহলে এটার ক্ষেত্রে তোমাদের এই উলম্ব উপাংশের মান কিসে আসবে? নেগেটিভে আসবে, অর্থাৎ ঋণাত্মক মান আসবে। তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, তাহলে এটা কি হবে 100 cos 3 ডিগ্রি। কারণ কি এখানে আমাদের কোণ y এর সঙ্গে দেওয়া আছে, তখন আমাদের এই সূত্রগুলো কি হয়ে যায়, সাইন থেকে cos হয়ে যায়, অর্থাৎ যখন কোণটা আমাদের y অক্ষের সঙ্গে দেওয়া থাকবে তখন আমাদের এই আনুভূমিক অক্ষের ক্ষেত্রে সাইন চলে আসবে এবং উল্লম্ব অক্ষের ক্ষেত্রে cos চলে আসবে, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, জাস্ট এই বিষয়টা একটু মাথায় রাখো। এখন ভাই দেখো এটা এটা হিসাব বসে, এখন আমাদের লাস্ট এই বলটা আছে 200 কেজি, এটা কি করতেছে ভাই দেখো তো, একদম সোজা খাড়া অক্ষ বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে জাস্ট ডাইরেক্ট মাইনাস হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এটা হিসাব করে নিই, তাহলে বুঝতে পারবো এখানে কোন দিকে লব্ধি বলটা আছে। 150 সাইন 30 প্লাস 200 প্লাস 200 সাইন 45, প্লাস মাইনাস কিন্তু ভাই খুবই সাবধানে। 100
cos 30 200। এটা হবে ভাইয়া 100, তোমাদের বইয়ে কত আছে, 129 আছে তাই তো। এটা হবে ভাই তোমাদের বইয়ে, এটা মেবি ভুল আছে, এটা হবে হচ্ছে তোমাদের 129.82। ঠিক আছে, এটা হবে তোমাদের 129.82 কেজি। তাহলে ভাই দেখো তো এই আমাদের লব্ধি বলটা কি আসছে, অর্থাৎ সকল উলম্ব উপাংশের সমষ্টি কি আসছে, পজিটিভ আসছে, তার মানে এটার লব্ধিটা আমাদের উপরের দিকে আছে। তো লব্ধি এখানে বোঝার দরকার নেই, জাস্ট আমরা দেখো দুইটা কিন্তু পেয়ে গেলাম, কি পেলাম, সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স পেয়ে গেলাম। এখন ভাই আমরা কিন্তু লব্ধির বল নির্ণয়ের সূত্র জানি, কি জানি, লব্ধি বল আর ইজ ইকুয়াল টু, ভাই আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। তাহলে এই জায়গাতে আমরা জাস্ট মানগুলো বসাই দিলেই লব্ধির ভ্যালু পেয়ে যাবো। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবা। হ্যাঁ, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার, ভাই দেখো তো আমাদের 61.52, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে এখানে মাইনাস দিয়ে লেখাও যে কথা, মাইনাস ছাড়া লেখাও একই কথা। কারণ কি, কোনো নেগেটিভ মানকে স্কয়ার করলে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে জাস্ট ডাইরেক্ট আমরা 61.52, হ্যাঁ, এটার উপর স্কয়ার প্লাস কি আছে, ভার্টিক্যাল ফোর্স আছে 129.82, 129.82 এর উপর স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা আসলে ক্যালকুলেশন করে ফেলি, রুট ওভার 61.52 এর উপর স্কয়ার প্লাস 129.82 এর উপর স্কয়ার। তাহলে ভাই এটা পাবা হলো 143.66, 143.66 কিভাবে কেজি হবে, কারণ কি এখানে আমাদের সবগুলো বলের একক ছিল কেজি, অর্থাৎ তাহলে লব্ধি বলের একক কি হবে, কেজি হবে। অর্থাৎ এই সবগুলো বলের লব্ধি হবে হচ্ছে 143.66 কেজি। ঠিক আছে, অর্থাৎ এই সবগুলো বলের সমষ্টি রূপে একটা যদি আমরা বল কল্পনা করি সেটা হবে হচ্ছে এই 143.66 কেজি সমান হবে সেটা। ঠিক আছে, তো আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসলে আমরা লব্ধির দিক বের করবো। তাহলে এখন আসো ভাই আমরা 2 নাম্বার পার্টটা সমাধান করি, অর্থাৎ লব্ধির দিক নির্ণয়। তো লব্ধির দিক নির্ণয় ভাই আমাদের একটা সূত্র আছে, তোমরা এখানে লিখে ফেলবা যে নির্ণেয় লব্ধির দিক। সূত্রটা হবে কি, ডাইরেক্ট আমরা এইভাবে লিখি, tan আলফা ইজ ইকুয়াল টু সামেশন অফ হরিজন্টাল ফোর্স summation of vertical force divided by summation of horizontal force। এখন এখানে আমরা যদি ভ্যালুটা বসাই দেই এবং আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি, আমরা হচ্ছে কোণটাকে আলাদা করে ফেলি, তাহলে লিখতে পারবো tan ইনভার্স summation of vertical force summation of horizontal force। ঠিক আছে, তাহলে ভাই আমরা সামেশন অফ তোমার হরিজন্টাল ফোর্সের মান কত পাইছিলাম, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ছিল হচ্ছে 61 কত ছিল ভাই, 61.51। হ্যাঁ, 61.51 বা 52 ছিল হয়তো। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ছিল হচ্ছে 129.81। ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট এই মানগুলো এখানে বসাই দিই। তাহলে tan ইনভার্স সামেশন অফ, এটা আমাদের কত হবে, হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স হচ্ছে 129.81 ডিভাইডেড বাই 61.5। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আমাদের এটা ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখি। এটা ক্যালকুলেশন করলে আসবে হলো tan ইনভার্স 129.81 ডিভাইডেড বাই 61.5। তাহলে এটা হবে ভাইয়া 64.64 ডিগ্রি। তাহলে কত হবে, 64.64 ডিগ্রি। ঠিক আছে, এখন ভাইয়া আমাদের এই কি বলতে দেখো তো, দিক নির্ণয় করো। তাহলে এই 64.45 ডিগ্রিটা কোন দিকে, অর্থাৎ আমাদের কোঅর্ডিনেটের কোন দিকে, এটা কিন্তু আমাদের দেখাই দিতে হবে চিত্র আর্ট করে। তো তোমরা এভাবে একটা কোঅর্ডিনেট আর্ট করে ফেলবা। আর্ট করে কি করবা, তোমরা কি জানো, আমরা কিন্তু এই মানটা কি পাইছিলাম, এই মানটা ঋণাত্মক পাইছিলাম। ঠিক আছে, তাহলে ভাই দেখো তো এই কোঅর্ডিনেটের হরিজন্টাল ফোর্স বা আনুভূমিক বল কোন দিকে ঋণাত্মক, এই দিকে ঋণাত্মক, তাহলে এই দিকে হচ্ছে এইচ নেগেটিভ। ঠিক আছে, আর ভাই দেখো তো আমাদের
ভার্টিক্যাল ফোর্স কি আসছিল, ধনাত্মক আসছিল। তাহলে ভাইয়া এই কোঅর্ডিনেটে ভার্টিক্যাল ফোর্স কোন দিকে ধনাত্মক হয়, উপরের দিকে ধনাত্মক হয়, তাহলে ভি এদিকে ধনাত্মক। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো তো এটা আমাদের এই যে কোনটা, তাহলে আমাদের অর্থাৎ লব্ধিটা কোন কোঅর্ডিনেটের মধ্যে পড়তেছে, এই যে 2 নাম্বার কোঅর্ডিনেটের মধ্যে কিন্তু পড়তেছে ভাইয়া। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের আর। এখন এভাবে একটা চিত্র আর্ট করে নিবা, আগে দেখবা যে এভাবে যে ধরো ভার্টিক্যাল ফোর্স পজিটিভ, হরিজন্টাল ফোর্স নেগেটিভ, তার মানে 2 নাম্বার কোঅর্ডিনেটে পড়ছে। যদি এভাবে হতো, যদি এটা যদি জাস্ট এরকম হইতো যে হরিজন্টাল ফোর্স যদি পজিটিভ এবং ভার্টিক্যাল ফোর্স হচ্ছে কি নেগেটিভ, তখন তুমি কি করতে হয়, তখন দেখো আমাদের কোঅর্ডিনেটটা কি হতো, হরিজন্টাল ফোর্স পজিটিভ মানে কোন দিকে, এইদিকে, এবং এটা নেগেটিভ মানে কোন দিকে, এইদিকে। তাহলে আমাদের তখন এটা কিন্তু এই কোঅর্ডিনেটটা হতো। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছেন। এভাবে যখন এই প্লাস মাইনাসের পরিবর্তন হবে, তখন কিন্তু তোমার প্লাস মাইনাস দেখে বুঝতে হবে যে এই তোমার লব্ধিটা প্রথম কোয়াড্রেন্টে হবে, দ্বিতীয় কোয়াড্রেন্টে হবে, নাকি তৃতীয় নাকি চতুর্থ কোয়াড্রেন্টে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে এখন আসো, আমরা যেহেতু এটা এটা নেগেটিভ এটা পজিটিভ পাইছিলাম, তার মানে এটা 2 নাম্বার কোয়াড্রেন্টে হবে। এবং তাহলে আমাদের লব্ধির দিকটা কি হবে, 2 নাম্বার কোয়াড্রেন্টে 64.64 ডিগ্রি। এই 64.64 ডিগ্রি কিসের সঙ্গে হবে দেখো তো, এটা কিন্তু আমাদের আনুভূমিক অক্ষের সঙ্গে অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে হবে। কি জন্য হবে সেটা আমি বলতেছি। 64.64 এটা কিন্তু তোমাদের দেখাই দিতে হবে। এখন আমি কোনটা এক্স অক্ষের সাথে কি জন্য দিলাম, এটার সঙ্গে কি জন্য দিলাম না, এটা তোমাদের মাথায় কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন তোমরা চাইলে এটার সঙ্গেও কোনটা দেখাইতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের এই কোণ নির্ণয়ের প্রসেসের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন আনতে হবে দেখো, তোমরা যদি কোনটা ওয়াই অক্ষের সঙ্গে দেখাতে চাও, অর্থাৎ হরিজন্টাল উলম্ব অক্ষের সঙ্গে দেখাতে চাও, তাহলে তোমাদের সূত্রটা হবে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল কোণ সামেশন অফ হরিজন্টাল কোণ। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হরিজন্টাল কোণ নিচে ছিল, এই জন্য আমাদের কোণটা হরিজন্টাল অর্থাৎ আনুভূমিক অক্ষের সঙ্গে হয়েছে। যখন তোমাদের ভার্টিক্যাল ফোর্সটা তোমরা নিচে দিয়ে কোণের মান নির্ণয় করবে, তখন তোমরা কোণটা পাবা হলো এই ভার্টিক্যাল অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, এটা কি জন্য হয় এটা আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো আমাদের ত্রিকোণমিতিতে কি, এটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে এটার সঙ্গে কোণ আছে, তাহলে এটা হয় কি, এটা হয় হচ্ছে ভাইয়া ভূমি, তাই না, এটা হয় হচ্ছে ভূমি, এটা হয় হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা দেখো তো ট্যান এর সূত্র থেকে কি জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে দেখো তো যেটার সঙ্গে কোণ আছে সেটা কি নিচে, এখন জাস্ট কোণটা এখানে নাই, চিন্তা করে এখানে আছে উলম্ব অক্ষের সঙ্গে, হ্যাঁ খাড়া অক্ষের সঙ্গে আছে, তাহলে কি হবে, ট্যান এর সমীকরণ দুটো পুরোই চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, এটাই হবে ভূমি, এই ত্রিভুজের এটাই হবে হচ্ছে তোমার হচ্ছে উচ্চতা অর্থাৎ হাইট। তাহলে তখন কিন্তু জিনিসটা এরকম হয়। ঠিক আছে, অর্থাৎ যার সঙ্গে কোণ থাকে ট্যান এর সমীকরণে সে নিচে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন বিষয়। তাহলে যে নিচে থাকবে কোণটা তার সাথে দেখাতে হবে, বুঝতে পারছো, তো এই হচ্ছে মেইন জিনিস। তো এই বিষয়ে আর একটা ম্যাথ আছে তোমাদের এরকম টাইপের, আমি পরবর্তীতে এটা আরো ভালোভাবে ক্লিয়ার করবো তোমাদের সাথে। তো এইভাবে তোমরা চিত্র আর্ট করে দেখাই দিবা যে লব্ধির মানটা 2 নাম্বার কোয়াড্রেন্টে এক্স অক্ষের সাথে 64.64 ডিগ্রি কোণে আছে, তাহলে তোমাদের অ্যান্সারটা শেষ। আর আমরা কি পাইছিলাম ভাইয়া, আমাদের হচ্ছে লব্ধির মান পাইছিলাম কত কত জানি পাইছিলাম, যাই হোক ওটা কিন্তু আমি লিখছিলাম। এই দুইটাই তোমাদের অ্যান্সার লিখে দিতে হবে। ঠিক আছে, তো আশা করতেছি ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই টাইপের আরো বা এই টাইপের বলতে এই টাইপ না, মানে এই টাইপেরই কিন্তু একটু ভিন্নতা আছে, এই টাইপের ম্যাথগুলো তোমাদের খুব দ্রুততার সাথে সমাধান করে দিই। কারণ এখন তো আমি তোমাদের বেসিকটা জাস্ট ক্লিয়ার করে দিছি, এখন জাস্ট তোমাদের প্রসেসটা দেখাই দেবো যে এই ম্যাথগুলো এইভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী উদাহরণগুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে ভাই এখন আমরা তোমাদের এই অধ্যায়ের 3 নম্বর উদাহরণটা সমাধান করবো। এই ম্যাথটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বোঝার জন্য একটা জায়গা আছে, এই যে এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। অর্থাৎ এরকম দেওয়া থাকলে তোমরা কিভাবে বল বিশ্লেষণ করবা বা উপাংশে ভাগ করবা, সেটা কিভাবে বের করবা সেটা আমি তোমাদের এখন দেখাই দিব। তো সেটা আমি যখন ধারাবাহিকভাবে এই জায়গাটায় আসবো তখন দেখাই। এখন আমরা আসো ধারাবাহিক প্রক্রিয়ায় ম্যাথটা যেভাবে সমাধান করা লাগে সেটা আগে আমরা ওইভাবে সামনের দিকে এগোই। তাহলে ভাই দেখো তো এখানে কি বলছে, লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে। তাহলে আমি তোমাদের কি বলছিলাম, এই টাইপের ম্যাথ দেওয়া থাকলে সর্বপ্রথম তোমরা সবগুলো আনুভূমিক উপাংশ, উপাংশের সমষ্টি এবং সবগুলো উলম্ব উপাংশের সমষ্টি বের করবা। তাহলে সবগুলো আনুভূমিক উপাংশ অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু, ভাই দেখো তো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের হরিজন্টাল ফোর্স কিন্তু ডাইরেক্ট অক্ষে কোনো কিছু নেই, তাহলে ওটা বাদ। এখানে দেখো আমাদের প্রথম যে বলটা যেটা হচ্ছে 100 কেজি, সেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতে হবে। তাহলে আমাদের বল হচ্ছে 100, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ দেওয়া আছে, তাহলে কি হবে, আনুভূমিক অক্ষের ক্ষেত্রে হবে cos, যে কোণে ক্রিয়া করবে সেই কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এই বলের কাজ শেষ। এরপরে দেখো ভাই আমাদের এই 2 নাম্বার অক্ষে অর্থাৎ বাম পাশে ঋণাত্মক পাশে একটা বল দেওয়া আছে। তাহলে এটার আনুভূমিক তোমার হচ্ছে
উপাংশ কি হবে, ঋণাত্মক হবে। কিন্তু এখানে আমাদের কোনো কোণ দেওয়া নেই, তাহলে কোণ দেওয়া না থাকলে তুমি কিভাবে এই এই টাইপের ম্যাথ গুলোর মানে এই টাইপের বলগুলোর উপাংশে ভাগ করবা? তো এই ক্ষেত্রে কি করবা, তোমরা এইরকম একটা ত্রিভুজ মনে মনে কল্পনা করে নিবা বা খাতার একটা কোণায় আট করে নিবা। হ্যাঁ, আট করে নেওয়ার পর কি করবো ভাইয়া, এখানে দেখো আমাদের দুইটা ভ্যালু দেওয়া থাকবে, দুইটা বাহু দেওয়া থাকবে। এখানে একটা দেখো ছোট একটা ত্রিভুজ দেওয়া আছে, এর সঙ্গে আমাদের এই বলের সঙ্গে এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটা বাহু থেকে আমাদের কি করতে হবে, আমাদের অতিভুজের মান বের করে দিতে হবে। তাহলে আমরা অতিভুজ ইজ ইকুয়াল টু কি জানি, অতিভুজ পিথাগোরাস থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট আমরা যদি সূত্রটা লিখে দিই, আর স্কয়ার থ্রি স্কয়ার প্লাস ফোর স্কয়ার, তাহলে আর স্কয়ারটাকে আমরা আর করে নেই, এই পাশে রুট করে দিই, তাহলে থ্রি স্কয়ার প্লাস ফোর স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে পাবা হলো 5। তো এইভাবে তোমরা কি করবা, অতিভুজের ভ্যালুটা বের করে নিবা, ঠিক আছে। বের করে নেওয়ার পর কি হবে, এখন বের করে নেওয়ার পর কি করবা, খেয়াল করবা যে এই যে এখানে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজের এই বাহুটা কি দেখো তো, এই আনুভূমিক বাহুর কি, আনুভূমিক অক্ষের সমান্তরাল না? তাহলে এই যেহেতু এই বাহুটা আনুভূমিক অক্ষের সমান্তরাল, তাহলে এই বাহুর কোন মান দেওয়া আছে সেটা খেয়াল করবা। দেখো এই বাহুর আমাদের মান দেওয়া আছে 4। তাহলে তোমার এখানে আনুভূমিক উপাংশ বিশ্লেষণের পদ্ধতিটা হবে হচ্ছে এই বল গুণন যেটা সমান্তরাল অবস্থায় আছে যে বাহুটা, সেই বাহুর মান অর্থাৎ 4 ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি এই আনুভূমিক উপাংশের ভ্যালুটা পাবা, ঠিক আছে। আবার সেম টু সেম এই বলের তুমি উলম্ব উপাংশ বের করার জন্য কি করবা, দেখো তো উলম্ব অক্ষের সাথে কোন বাহুটা সমান্তরাল আছে, এই বাহুটা সমান্তরাল আছে, তাই না? তাহলে এই বাহুর তোমার ভ্যালু কত, 3। তাহলে তোমার এখানে উলম্ব উপাংশটা হবে হচ্ছে 250 ইন্টু 3/5, অর্থাৎ যে বাহু সমান্তরালে থাকবে ওই বাহুর মান ভাগ হচ্ছে অতিভুজ ইন্টু ওই বল, ঠিক আছে। তাহলে তোমরা উপাংশের ভ্যালু পেয়ে যাবে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এভাবে আগে অতিভুজটা বের করে নিবা, তারপরে কি করবা, আমাদের বলের ভ্যালু কত, 250, এবং গুণ করতে হবে কি, যে বাহুটা সমান্তরাল আছে সেই বাহুর মান অর্থাৎ 4 ভাগ হচ্ছে আমরা অতিভুজ করে দিব। তাহলে আমাদের আনুভূমিক উপাংশের ভ্যালু কিন্তু পেয়ে যাবো। কিন্তু দেখো এই যে আমি কিন্তু ভুল করে ফেলছিলাম, এখানে কিন্তু আমাদের এটা কি করতে হবে, ঋণাত্মক দিতে হবে, কারণ কি এটা অক্ষের বাম পাশে অবস্থান করতেছে, অর্থাৎ ঋণাত্মক পাশে অবস্থান করতেছে তোমার এই আনুভূমিক বলটা, আর বাম পাশে তোমার এক্স অক্ষের মান কি, নেগেটিভ। তাহলে আমাদের এখানে অবশ্যই নেগেটিভ দিয়ে লিখতে হবে। এখন দেখো তো ভাই এই বলটা হয়ে গেল, এখন এই যে 125 এটা ডাইরেক্ট অক্ষ বরাবর বাম দিকে, অর্থাৎ তোমার হচ্ছে কোঅর্ডিনেটের ঋণাত্মক দিকে ক্রিয়া করতেছে। তাহলে এটা কি করতে হবে, ডাইরেক্ট মাইনাস করে দিতে হবে 125। এরপর আমাদের দেখো তো ভাই 150 কে কিন্তু বলটা আছে এটা আমাদের অয় অক্ষের সাপেক্ষে কোণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনুভূমিক উপাংশ কি হবে, যেহেতু এটা আমাদের বাম পাশে আছে, তোমার হচ্ছে কোঅর্ডিনেটের হচ্ছে কি উলম্ব অক্ষের বাম পাশে আছে বা ঋণাত্মক পাশে আছে, তাহলে এটা আনুভূমিক উপাংশ কি হবে, ঋণাত্মক হবে। তাহলে সেই জন্য মাইনাস। এবং আমাদের যেহেতু কোণটা ওয়াই অক্ষের সাপেক্ষে আছে, অর্থাৎ ওয়াই এর সঙ্গে দেওয়া আছে, বাকিগুলো দেখো আমাদের কিন্তু এক্স এর সঙ্গে ছিল, কিন্তু এটা যেহেতু ওয়াই এর সঙ্গে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে সূত্র হবে জাস্ট উল্টো সূত্রটা, ঠিক আছে। তাহলে 150 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের আরেকটা বল দেওয়া আছে 200 কেজি, সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে দেখো তো ভাই ওই বলটা কোথায় আছে, এই বলটা কিন্তু উলম্ব অক্ষের ডান পাশে আছে, অর্থাৎ তোমার এক্স অক্ষের পজিটিভ দিকে আছে। তাহলে এটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এটা যোগ করতে হবে প্লাস 150, এবং কোণ দেওয়া আছে এর সঙ্গে, তাহলে এটাও হবে হচ্ছে cos 50 ডিগ্রি। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলাম বই থেকে ডাইরেক্ট লিখে দিই, এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 221.44 কেজি। হ্যাঁ, 221.44 কেজি। এটা কি ধনাত্মক আছে নাকি ঋণাত্মক, এটা তোমাদের হচ্ছে ঋণাত্মক মান আসবে। হ্যাঁ, ঋণাত্মক মান আসবে। এখন তোমরা এখানে এই মাইনাস চিহ্নটা না দিয়ে ডাইরেক্ট তুমি এটা এভাবেও লিখতে পারো, 221.44 লিখে কেজি লিখে এরকম একটা চিহ্ন দিতে পারো, অর্থাৎ বলটা বাম দিকে কাজ করতেছে, ঋণাত্মক দিকে কাজ করতেছে, এভাবে দেখাই দিতে পারো, ঠিক আছে। এই মাইনাস চিহ্নটা উঠাই দিয়ে, ঠিক আছে। তো তাহলে তুমি এটা এভাবে দেখাতে পারো। এরপরে ভাই আসো আমরা ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি বের করে দিই, ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, ঠিক আছে। তাহলে এটা সমষ্টি করলে কি হবে, দেখো তো ভাই এখানে আমাদের ভার্টিক্যাল ফোর্স প্রথমে আগে এটার উপাংশ ভাগ করতে হবে, 160 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তাহলে এখানে যেহেতু এক্স অক্ষের সাথে আমাদের 60 ডিগ্রি আছে, তাহলে কি হবে ভাইয়া, 100 সাইন 60 ডিগ্রি প্লাস আমাদের দেখো পরবর্তী যে বলটা আছে এটা কি, দেখো এখানে কোনো কোণ দেওয়া নেই, ত্রিভুজ টাইপের একটা ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই ভ্যালুর ক্ষেত্রে তোমাদের দেখতে হবে কোন বাহুটা উলম্ব অক্ষের সাথে সমান্তরাল আছে, যেহেতু আমরা উলম্ব উপাংশ বের করব। তাহলে দেখো এই যে 3 এর যে বাহুটা আছে,
এটা কিন্তু উলম্ব অক্ষের সাথে সমান্তরালে আছে। তাহলে এখানে আমরা লিখবো, আগে বলটা লিখবো 250 এবং যে বাহুটা সমান্তরাল আছে সেই বাহুর মান ভাগ হচ্ছে অধিক, তাহলে আমরা ওই বলটার উলম্ব উপাংশ পেয়ে যাব। হ্যাঁ, এরপরে ভাই দেখো আমাদের এখানে কি আছে, এটা কিন্তু এখানে অ্যাড করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট একদম পিওর আনুভূমিক বল। হ্যাঁ, এরপরে আমাদের এখানে দেখো 150 কেজি একটা বল আছে। এখন তোমাদের এখন এই বিষয়টা খেয়াল রাখো, এই 150 কেজি কি এক্স অক্ষের নিচে না, অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে এই আমরা এই বলের যে উলম্ব উপাংশ পাবো সেটা হবে ঋণাত্মক, কারণ কি এটা নিচের দিকে আছে। তাহলে এখানে কিন্তু এটা প্লাস দেওয়া যাবে, এটা হবে মাইনাস। মাইনাস 150 কিন্তু কোন আছে কার সঙ্গে, ওয়াই এর সাথে। তাহলে সূত্রটা জাস্ট স্বাভাবিক নিয়মে যেটা হয় তার উল্টাটা হবে। এখানে আমাদের আসবে cos কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি। হ্যাঁ, এখন আমাদের লাস্ট আর একটা বল আছে 200 কেজি, সেটা হচ্ছে এক্স এর সঙ্গে 50 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে এটাও হবে আমাদের ঋণাত্মক, কারণ কি এটাও আমার ওয়াই অক্ষের নেগেটিভ, অর্থাৎ তোমার এক্স অক্ষের নিচে আছে। তাহলে আমাদের এখানে এটা কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে বল হচ্ছে 200, যেহেতু কোণটা এক্স এর সঙ্গে আছে তাহলে এখানে আসবে সাইন 50 ডিগ্রি। হ্যাঁ, সাইন 50 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো ভাইয়া -45.52, -45.52 কেজি। এখন তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, 46.52 কেজি নিচের দিকে কাজ করতেছে। কারণ কি এটা সমষ্টি নেগেটিভ আসা মানে কি এই বলটা নিচের দিকে আছে, ঠিক আছে, অর্থাৎ এই সমষ্টি বলটা, সমষ্টিগত বলটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, এই জন্য এখানে মাইনাস আসছে। তো এখানে পজিটিভ আসতো তাহলে সমষ্টিগত বলটা উপরের দিকে কাজ করতো উলম্ব উপাংশের ক্ষেত্রে। হ্যাঁ, এটাই হচ্ছে জাস্ট মাইনাস এবং প্লাসের কাজ। এখন আসো ভাইয়া আমরা কি করব, লব্ধির মান বের করবো। তাহলে ভাই আমরা লব্ধির মান নির্ণয়ের সূত্র কি জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার summation of horizontal force square plus summation of vertical force square। হ্যাঁ, তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করে মান বসাই দিয়ে, হরিজন্টাল ফোর্স কত 221.44, 221.44 স্কয়ার প্লাস আমাদের কত আছে 46.52। এখানে তোমাদের মাইনাস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, 46.52, কারণ এখানে সবগুলো স্কয়ারে আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো ভাইয়া 226.28, 226.28। ঠিক আছে, এটা হচ্ছে খেয়ে দিতে হচ্ছে। তাহলে ভাই কিন্তু দেখো আমরা একটা অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের 2 নাম্বার অ্যান্সার কি চাইছিল ভাই, দেখো দিক নির্ণয় করো। এখন দিক নির্ণয়ে আমি কিন্তু তোমাদের ভাই দুইটা সূত্র বলছিলাম। তোমরা চাইলে দিকটা ধরো এইভাবে আসতে, তোমরা চাইলে এটা ওয়াই এর সঙ্গেও দেখাতে পারো, এক্স এর সঙ্গেও দেখাতে পারো। ঠিক আছে, তো এটা কিভাবে কি জন্য কিভাবে দেখাতে পারবে সেটা কিন্তু আমি গত ক্লাসে বলছি। তাহলে আসো আমরা এখন এটা সূত্র লিখে আমরা ধরলাম এটা এক্স এর সাপেক্ষে আমরা কোনটা বের করবো, অর্থাৎ এক্স এর সাপেক্ষে কোনটা দেখাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, সূত্র হবে এটা, যেটা সাপেক্ষে দেখাবো সেই বরাবর যে আমাদের বলটা আছে সেই বলটা নিচে দিতে হবে, অর্থাৎ লব্ধির দিক। ঠিক আছে, লব্ধির দিক কি জানি আমরা, আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স। ঠিক আছে, অর্থাৎ আমরা হরিজন্টাল ফোর্স নিতে দিলাম, তাহলে কোনটা কিসের সাপেক্ষে আসবে, এক্স এর সাপেক্ষে আসবে। অথবা তুমি উল্টাটাও করতে পারো, এই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কে নিচে হরিজন্টাল ফোর্স কে উপরে দিবা, তাহলে আমাদের কোনটা কিসের সাপেক্ষে আসবে, কোনটা তখন আমাদের ওয়াই এর সাপেক্ষে আসবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আসবে, অর্থাৎ যেটা নিচে থাকবে সেটার সাপেক্ষে আমাদের কোণ আসবে। এখানে আমাদের যেহেতু এই সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিতে, তাহলে আমাদের কোনটা এই এক্স অক্ষের সাপেক্ষে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু বসায় দাও, ভ্যালু বসায় দিলে কত পাবা, ট্যান ইনভার্স আমাদের ভার্টিক্যাল ফোর্স কত ভাইয়া, ভার্টিক্যাল ফোর্স হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল 46.5, এটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, কোনটা উপরে দিচ্ছে কোনটা নিচে দিচ্ছে একটু খেয়াল রাখবা। আমাদের হরিজন্টাল ফোর্স হচ্ছে 221.44। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু লব্ধির দিকটা পেয়ে যাবা। তো আমি বই দেখেই করে দিই, তোমরা একটু আমি ক্লাসটা দ্রুত শেষ করে দিই, তোমাদের আরো অনেকগুলো ম্যাথ করতে হবে। এটা হবে হচ্ছে 11.86 ডিগ্রি। হ্যাঁ, 11.86 বলে না, আসলে এটা বলে 11.86, 11.86 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের ভাই এটা চিত্র আট করে দেখা দিতে হবে যে এটা আসলে কোন কোঅর্ডিনেটে কোন অক্ষের সাথে কোনটা আছে। হ্যাঁ, তাহলে এটা দেখানোর জন্য তোমরা কি করবা, খাতার নিচে অ্যান্সার লেখার পর এখানে আগে একটা অ্যান্সার লিখে দিবা। লেখার পর কি করবা, দেখো তো ভাইয়া তোমাদের আমি কি শিখেছিলাম, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ। তাহলে
এখানে আমরা হরিজন্টাল যে ফোর্সটা পাইছিলাম সেটা কি হয়েছিল, সেটা আসছিল হচ্ছে নেগেটিভে, ঠিক আছে। আবার ভার্টিক্যাল যে ফোর্সটা পাইছিলাম সেটাও আসছিল নেগেটিভে। তাহলে ভাই দেখো তো আমাদের হরিজন্টাল ফোর্সটা হবে এইদিকে এবং ভার্টিক্যাল ফোর্সটা হবে এইদিকে। তাহলে ভাই দেখো তো আমাদের লব্ধি ক্রিয়া করবে কোন বরাবর, এই দুইটা অক্ষের মাঝ বরাবর, অর্থাৎ এই যে এই মাঝ বরাবর না, এই দুইটা অক্ষের মাঝে এই কোণ বরাবর, যে কোণটা আমরা বের করলাম। হ্যাঁ, যেহেতু 11 ডিগ্রি আমরা একটু কাজ দিয়ে আসবো, তাহলে এটা হবে আর এবং এটা হবে সেই ডিগ্রি। কিসের জন্য আমরা এক্স এর সঙ্গে দেখাচ্ছি, কারণ আমরা হরিজন্টাল ফোর্স নিতে দিয়েছিলাম মান বের করার সময়, ঠিক আছে। তাহলে তোমরা এটা লিখবা এখানে 11 ডিগ্রি, 11 ডিগ্রি না 11.86 ডিগ্রি। তাহলে ভাই আমরা কিন্তু পুরো অ্যান্সারটা শেষ করে ফেললাম। তো আশা করতেছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো কয়েকটা ম্যাথ এভাবেই ধারাবাহিকভাবে জাস্ট প্রসেস গুলো দেখাই দেবো কিভাবে সমাধান করবা। তোমরা আমার সঙ্গে খাতা নিয়ে সমাধান করে ম্যাথ গুলো সমাধান করবা, ঠিক আছে। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরেকটা উদাহরণের সমাধান করব। এখন আমি তোমাদের বইয়ের উদাহরণ 18 নম্বরের একটা ম্যাথ আছে, এটা আমি তোমাদের করাই দিব না, জাস্ট প্রসেসটা একটু মুখে বলে দেবো, তোমরা তারপরে নিজে নিজে করবা। হ্যাঁ, এই ম্যাথের মধ্যে জাস্ট একটু ভিন্নতা আছে, যে জায়গায় ভিন্নতা আছে সেই জায়গাটা জাস্ট আমি তোমাদের বুঝাই দেবো, এবং তারপরে বাকি বাকি যে তোমাদের নিয়মগুলো আছে সেগুলো কত ম্যাথের মধ্যেই হবে, ঠিক আছে। তো আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এরপর তোমরা ম্যাথটা নিজে নিজে করবা। এটা হচ্ছে তোমাদের বইয়ের 18 নম্বর ম্যাথ। তোমাদের 18 নম্বর উদাহরণে দেখতে পাবা এরকম একটা চিত্র দেওয়া আছে। তো গত চিত্রগুলোতে আমরা দেখতাম কি, বলগুলো এরকম বাহিরের দিকে ক্রিয়া করছে, তীর চিহ্নগুলো কি করতো, বাহিরের দিকে থাকতো। দেখো সবগুলো তীর চিহ্ন কিন্তু এরকম বাইরের দিকে থাকছে। তো এই ম্যাটটার ক্ষেত্রে কি হয়ে গেছে, এই ম্যাটটার ক্ষেত্রে হয়ে গেছে যে একটা তীর চিহ্ন এইভাবে দেওয়া আছে, একদম যে বিন্দুতে ক্রিয়া করতেছে সেই বিন্দুতে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তো ভাইয়া এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এই জিনিসটা কিছুই বোঝাচ্ছে না। জাস্ট ধরো এই বলটা এই দিক থেকে এভাবে দেওয়া, অর্থাৎ তোমার বল কি ধরনের হয়, বল হয় টানা বল হয় এবং চাপা বল হয়। তাহলে তুমি যখন কোনো বস্তুর উপর এভাবে বল দিবা বা এভাবে বল দিবা বা এভাবে বল দিবা বা এভাবে বল দিবা, তাহলে কি হবে, সেটা চাপা বল। কিন্তু জিনিসটা কি, জিনিসটা তো বলই। এখন আবার তুমি এই বস্তুটার উপর আরেক ভাবে বল দিতে পারো, এই সেম বল গুলোই আরেক ভাবে দিতে পারো, সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে, এভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টানা বল, এটা হচ্ছে চাপা বল, অর্থাৎ এভাবে চাপ প্রয়োগ করতেছে, এটা হচ্ছে এভাবে টানতেছে, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট জিনিসটা হয়েছে কি, এই বলটা হচ্ছে একটা চাপা বল, অর্থাৎ এই বলটা এখানে চাপ দিচ্ছে। তাহলে এই বলটা যেহেতু এই দিকে কাজ করতেছে, তাহলে কি করবো, এই বলটাকে আমরা এই পাশে বার করে দিব, অর্থাৎ এই দিকটা নিয়ে দেবো, এই বরাবর যে বরাবর আছে এই বরাবর এই দিকটা নিয়ে দেবো, ঠিক আছে। কারণ দিয়ে এখানে যে ভ্যালু থাকবে এই ভ্যালুটা এখানে লিখবো, কত, 225 কেজি। এখন এখানে দেখো কোণ দেওয়া আছে হচ্ছে ওয়াই এর সাথে, তাহলে এই পাশেও তোমাকে কোণ দিতে হবে ওয়াই এর সাথে 30 ডিগ্রি। কিন্তু এখানে যদি কোণটা এখানে না দিয়ে এখানে দেওয়া থাকতো 30 ডিগ্রি, তাহলে তোমার এই কোণটা এই যে এখানে ধরতে হতো 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমি একটু ক্লিয়ার ভাবে বলি, দেখো বলটা ছিল কি, বলটা ছিল হচ্ছে এভাবে এবং কোণ দেওয়া ছিল এর সঙ্গে 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে ওয়াই এর সঙ্গে কোণ দেওয়া আছে, তাহলে যেহেতু এটা একটা চাপা বল, এটা তুমি এদিকে কল্পনা করবে। হ্যাঁ, এদিকে করে দিলে কি হবে, তখন বলটা কি হয়ে গেল, টানা বল হয়ে গেল। তাহলে এখানে কোণ যেহেতু ছিল ওয়াই এর সাথে, এই পাশে এটা তোমার কোণ দিতে হবে ওয়াই এর সাথে, এবং তোমার বলের পরিমাণ সেম থাকবে। আর বিষয়টা যদি এরকম হতো যে এভাবে দেওয়া আছে, কোণ দেওয়া আছে এর সঙ্গে 30 ডিগ্রি, তাহলে এটা তুমি এই পাশে বার করে নিবা, বার করে এর সঙ্গে 30 দিয়ে দিবা। হ্যাঁ, 30 দেওয়ার পর দেখো তো, ধরো এখন তুমি চিত্রটা রিফাইন করে এভাবে আর্ট করবে, এটাই জাস্ট ওই পাশে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখো তো এই চিত্রটা আগের ম্যাথ গুলোর মতো হয়ে গেছে না, আগের ম্যাথ গুলোর মতো হয়ে গেছে কিন্তু। দেখো এখন সবগুলোই বল বাহিরের দিকে কাজ করতেছে, এবং এগুলোর উপাংশ বের করে যোগ করে লব্ধির মান বের করবা, এবং লব্ধির দিক বের করে চিত্র আর্ট করে দেখে দিবা যে লব্ধিটা এই কোয়াড্রেন্টে নাকি এই কোয়াড্রেন্টে নাকি এই কোয়াড্রেন্টে নাকি এই কোয়াড্রেন্টে, অর্থাৎ যে কোয়াড্রেন্টে হবে সেই কোয়াড্রেন্টে দেখাই দিবা। কিভাবে, কিভাবে লেখা টেনে এটা আর, এবং তুমি যদি আলফার ইজ ইকুয়াল টু এই সূত্র দাও, tan সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স, তাহলে কোণ হবে হচ্ছে এক্স এর সাথে, কারণ হরিজন্টাল হচ্ছে নিচে, এবং যদি এভাবে দাও জাস্ট উল্টা সামেশন অফ হরিজন্টাল, তুমি লিখে সামেশন অফ হরিজন্টাল ফোর্স উপরে দাও, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি সরি হরিজন্টাল উপরে দাও, ভার্টিক্যাল নিচে দাও, তাহলে তোমাদের কোণটা হবে হচ্ছে ভার্টিক্যালের সাথে। অর্থাৎ এই সূত্রে যে নিচে থাকবে কোণ তার সাথে হবে। ভার্টিক্যাল মানে কি খাড়া, তাহলে খাড়ার সঙ্গে কোণ থাকবে। হরিজন্টাল মানে কি আনুভূমিক, তাহলে আনুভূমিকের সাথে কোণ থাকবে। তখন যেটা থাকবে নিচে সেটার সঙ্গেই কোণটা তোমাদের চিত্রে দেখা দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আসলে
তোমাদের এইরকম টাইপের ম্যাথ গুলোর সমাধান বই থেকে এই টাইপের যত প্রকারের ম্যাথ আছে সবগুলো শেষ করে ফেলো। আর যেটা তুমি বুঝতে পারতেছো না সেটা তুমি আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে তুমি পোস্ট করতে পারো, সেখানে আমি তোমাদের ওই ম্যাথটা সমাধান করে দেবো, ঠিক আছে। আর আমাদের অফলাইন ব্যাচে তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আমরা কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস অফলাইন ব্যাচে নিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে তাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি ভাইয়া তোমাদের এই অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্মের সমাধান করাবো। তো এই আমি তোমাদের যে কয়টা ম্যাথের সমাধান করাবো এই কয়টা করলে আশা করা যায় পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা। তো চলো আমরা প্রথমেই তোমাদের ল্যামির যে প্রথম উদাহরণটা আছে, অর্থাৎ তোমাদের বইয়ের যে 36 নাম্বার উদাহরণ, বাট ল্যামির প্রথম ম্যাথটা অর্থাৎ 36 নাম্বার উদাহরণের যে ম্যাথটা আছে সেটার সমাধান করাবো। তো এটা কিন্তু ভাই তোমাদের 23-24 সালের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কিন্তু এসেছিল। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা আমি তোমাদের পড়ে চিত্রের সাপেক্ষে বুঝে দিয়ে তারপরে সূত্রের সাহায্যে কিভাবে, অর্থাৎ ল্যামি সূত্র দিয়ে কিভাবে তিনটা বল, বা এখানে যেহেতু টানের কথা বলতে, টানো কি, টানো কিন্তু একটা বল, বল কি টানা বল হতে পারে, চাপা বল হতে পারে, টানা হোক চাপা হোক যাই হোক বলই তো, তাই না? তাহলে এখান থেকে আমাদের টানা বলের পরিমাণ বের করতে হবে। তাহলে প্রথমে একটা প্রশ্নটা পড়ি, কি বলতে, এবি একটি আনুভূমিক বিমের দৈর্ঘ্য 10 মিটার। অর্থাৎ ধরো কোন একটা বিল্ডিং এর আনুভূমিক বিম হচ্ছে এবি। বিম যেন তো নাকি, বিম হচ্ছে কলামের উপর দিয়ে আনুভূমিক ভূমির সমান্তরালে যে তোমার কাঠামোটা তৈরি করা হয় সেটাই হচ্ছে বিম। অর্থাৎ তোমার ছাদের যে লোডটা এই বিমের মাধ্যমেই কলামে স্থানান্তরিত হয়, ঠিক আছে। তো সেই বিম হচ্ছে আমাদের এবি, এটা দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে এরপরে বলছে এবি বিন্দু হতে যথাক্রমে এসি এবং বিসি তারের সাহায্যে 150 কেজি ওজন সি বিন্দুতে ঝুলানো হয়েছে। অর্থাৎ এই এ বিন্দু এবং বি বিন্দু হতে আমাদের দুইটা তার নেওয়া হয়েছে। তার দুইটা হচ্ছে এসি তার এবং বিসি তার, এবং এই দুইটা তার এখানে ধরো গিট দেওয়া হয়েছে, গিট দিয়ে এখানে 150 কেজি ওজনের একটা ভর ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে কি হবে, তারটা এরকম একটু ঝুলে পড়বে না? ঝুলে পড়বে কিন্তু। তাহলে কিন্তু দেখো এই যে এ থেকে এ এবং বি থেকে তারটা এরকম করে ঝুলে পড়ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন আমাদের ল্যামির ফরম্যাটে আলফা বিটা গামা এর মান বের করতে হবে, অর্থাৎ কোণের মান বের করতে হবে, ঠিক আছে। তো কোণের মান বের করার জন্য তোমাদের দেখো তো কোন কোণের মান বের করতে হবে, এখান থেকে তোমাদের এই কোণের মান বের করতে হবে। আমি সাইডে আট করি আরেকবার, এই জিনিসটা জাস্ট শুধু বাহুগুলো আট করি, হ্যাঁ। তাহলে এই যে ভিতরের এই কোণটা বের করতে হবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত কোণটা বের করতে হবে, এখান থেকে এই পর্যন্ত কোণটা বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করবো, এখানে তো কোনো কোণই দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বের করবো? তো এটা বের করার তোমাদের পদ্ধতি আছে হচ্ছে দুইটা। আমি তোমাদের একটা পদ্ধতি দেখে দেই, ওই পদ্ধতিতে যদি কাজ না করে তখন তোমরা 2 নম্বর পদ্ধতিতে যাবে। তাহলে প্রথমে তোমরা এখানে দেখবা যে এখানে কয়টা বাহু দেওয়া আছে, 3টা বাহু দেওয়া আছে। তো দেখবা যে এটা ত্রিকোণমিতি বা পিথাগোরাসের সূত্রকে সিদ্ধ করে কিনা। কিভাবে দেখবা, দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, এখানে আমাদের এই বাহুটা যেহেতু বড় সব থেকে তাহলে এটা অতিভুজ হওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, মানে অতিভুজ হওয়ার সম্ভাবনা ওটাই হবে আর কি। তারপরে আমাদের বাকি দুই বাহুর স্কয়ার, অর্থাৎ 8 এর উপর স্কয়ার, 6 এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই পাশে পাবো হচ্ছে 100 এবং এই পাশে পাবো হলো 64 প্লাস 36। তাহলে দেখো দুই পাশে কিন্তু 100 হচ্ছে, ঠিক আছে। তাহলে দুই পাশে যেহেতু 100 হচ্ছে, তাহলে বলতে পারি এই যে তার এবং বিমের মাধ্যমে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বলতে পারবো কি ভাইয়া? বলতে পারবো কিন্তু, কারণ আমাদের দেখা যাচ্ছে যে পিথাগোরাসের সূত্রটা এখানে প্রমাণিত হয়েছে। তাহলে যেহেতু এটা আমরা অধিভুজ ধরে এই সূত্রটা প্রমাণ করলাম, তাহলে অধিভুজের বিপরীত কোণ কি হবে? অধিভুজের বিপরীত কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এটা এটা হবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা তো সবসময় তোমার যে পিথাগোরাসের সূত্রে সিদ্ধ হবে সেটা কিন্তু না, অনেক সময় কিন্তু এই কোণটা তোমার এই মানটা না, মানে এইভাবে পিথাগোরাসের সূত্র দ্বারা তুমি হচ্ছে আহ বলতে পারবে না যে এটা সমকোণী ত্রিভুজ, কারণ অনেক সময় এটা মিলতে নাও মিলতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, cos a ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা এ বাহু ধরি, ধরলাম এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরলাম এ কোণ বার করবো, হ্যাঁ, এই কোণটা বার করবো, ধরলাম আমরা সি কোণই বার করবো, ঠিক আছে। তো সি কোণ বার করার জন্য কি করতে হবে, এই কোণের সঙ্গে যে দুইটা বাহুর সম্পর্ক থাকবে, অর্থাৎ দেখো এ এবং বি সম্পর্ক থাকবে, এই দুইটা বাহুর স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তোমার মাইনাস করে দিতে হবে এই কোণের বিপরীত যে বাহুটা থাকবে, অর্থাৎ সি স্কয়ার, এবং ডিভাইডেড বাই হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই সূত্র দিয়েও তুমি বাহু থেকে কোণের পরিমাণ বের করতে পারবা, কিন্তু এটা দিয়ে বের করলে তোমার বইয়ে যেভাবে করা আছে তার থেকে কিছুটা বেশি আসে, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না, তোমাদের যখন এই পিথাগোরাসের সূত্র দিয়ে বিষয়টা সমাধান করা যাবে না তখন তোমরা এটা
দিয়ে সমাধান করবা। তো এই সূত্রটা তোমরা বইয়ের সাইডে একটু নোট করে রেখে দাও, তো পরবর্তীতে এরকম কোনো যদি ম্যাথ সামনে পড়ে তখন যাতে এই সূত্র দিয়ে সমাধান করতে পারো, ঠিক আছে। অর্থাৎ এই সূত্রে জাস্ট বাহুগুলোর মান এভাবে বসাই দিলে যে গুণ বার করবা, এখানে আমাদের এ গুণ হবে না, এখানে আমাদের সি গুণ হবে সেক্ষেত্রে। হ্যাঁ, তাহলে যদি আমরা সি গুণ বার করতে যাই তাহলে সি গুণের সঙ্গে সম্পর্কযুক্ত দুইটা বাহু স্কোয়ারের যোগ হবে এবং মাইনাস করে দিতে হবে এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ সি বাহু। সি বাহু, ঠিক আছে, সি বাহুর উপরে সি বাহুর বর্গটা বিয়োগ করে দিতে হবে এবং ভাগ করতে হবে এই কোণের সঙ্গে সম্পর্কযুক্ত যে দুইটা বাহু থাকবে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি দ্বারা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ওই 2 নাম্বার পদ্ধতির যে তোমাদের নিয়মটা বললাম সেটা। তো আমাদের যেহেতু এটা দিয়েই বিষয়টা হচ্ছে, তো আমরা ওটাতে না যাই। তাহলে এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু একটা কোণ পেয়ে গেছি, আমাদের এই যে ল্যামের কিন্তু ধরো একটা কোণ কিন্তু আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তুমি কি করবা, এটা যেহেতু একটা তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে প্রমাণিত হয়েছে, তুমি এখন এই কোণ আর এই কোণের ভ্যালু বের করে নাও। তাহলে এখন যদি আমরা এই কোণের ভ্যালু বের করতে চাই, তাহলে এটা যদি অতিভুজ হয়, অতিভুজ এবং ভূমির সঙ্গে আমাদের কোণ থাকে তোমার হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে ভূমি, এটা হবে হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে। তাহলে এখন আমরা ট্যান থিটা থেকে আমরা কিন্তু এই যে এই কোণের মান বের করতে পারি। তাহলে ট্যান এই রিপোর্ট আমরা কি লিখতে পারি ভাইয়া, লম্ব বাই ভূমি। তাহলে যেহেতু এই বাহুর সঙ্গে আমাদের কোণ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে 6/8। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বের করতে পারবো এইভাবে, tan ইনভার্স 6/8। তাহলে এটা ক্যালকুলেশন করো, tan ইনভার্স 6/8, সরি, tan ইনভার্স 6/8। তাহলে পাবা হলো 36.87, 36.87 ডিগ্রি। তাহলে এটা কোণ পেলাম আমরা, এই কোণটা পাইলাম, ঠিক আছে। এটা কত হলো, 36.87। তখন সেম ভাবে আমরা ট্যান বি নিব। তাহলে এখন দেখো তুমি কোনটা কিসের সঙ্গে হচ্ছে, কোনটা আমাদের এখন এই বাহুর সঙ্গে হচ্ছে, এটার সঙ্গে কিন্তু আর এখন থাকতেছে না। হ্যাঁ, তখন আমরা বি কোনটা বের করবো, তাহলে তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তখন আমরা তাহলে কি করব, এখানে আমাদের লম্বের জায়গায় দিব হচ্ছে হলো 8 এবং ভূমির জায়গায় দিব 6। তারপর আমরা এখান থেকে বি কোনটা সেম এইভাবে বের করে নিব, বের করে নিলে তোমরা পাবা হলো এটা 53.13, 53.13 ডিগ্রি। তাহলে ঠিক আছে, আমরা কিন্তু এই যে এ এবং বি কোণ কিন্তু পেয়ে গেলাম। তাহলে ভাই এখান থেকে আসো আমরা কি করব, এই যে ল্যামের সূত্রের সাহায্যে প্রমাণ করার জন্য এই যে এই কোণ আর এই কোণ বার করবো। কিভাবে বার করবো দেখো, এটা হচ্ছে 53.13। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ধরলাম এই বরাবর একটা অক্ষ কল্পনা করলাম। হ্যাঁ, অক্ষ কল্পনা করি। তাহলে দেখো তো ভাইয়া, এই যে বিমটা যেটা আছে, এই বিম আর এই বাহু কি, এই বাহু হচ্ছে কি সমান্তরাল। আর আমরা কি জানি, সমান্তরাল দুইটা বাহুকে যদি কোন রেখা দ্বারা ছেদ করা হয় তাহলে একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে ভাই দেখো তো, এই কোণ আর এই কোণ কি সমান না, কি বলে সমান, একান্তর কোণ বলে সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা হচ্ছে এদের ছেদক, ঠিক আছে। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা হবে হচ্ছে 36.87। আবার দেখো ভাইয়া, এবার এই যে এবি এবং এই যে অক্ষটা সমান্তরাল এবং এই বিসি হচ্ছে এদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ বলে সমান হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 53.13। এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু প্রমাণের ডান প্রান্তে চলে আসছি, ঠিক আছে। কিভাবে, এখন আমাদের জাস্ট এই যে এই কোণ আর এই কোণটা বার করলেই প্রমাণটা কমপ্লিট। এখন ভাই দেখো তো, আমরা এই অক্ষটা এখানেও একটু আর্ট করে দিই। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কিন্তু আমরা পাইছি। এখন ভাই দেখো তো, এই যে এটা কি, এটা কি 90 ডিগ্রি না? কারণ কি, এটা যেহেতু একটা সমান্তরাল রেখা বা সরল রেখা, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে এই যে উলম্ব রেখার সাথে কি আছে, 90 ডিগ্রি কোণে আছে এখানে, তাই না? তাহলে এই কোণ আর এই 90 ডিগ্রি যোগ করলে কিন্তু আমরা এই পুরো কোণটা পাবো। তাহলে এখানে তোমরা কি করবা, এই যে 36.87 এবং এই যে এই সমকোণটা যোগ করে দিবা, তাহলে এই যে পুরোটা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর সঙ্গে আমাদের যোগ করতে হবে কত, 90। তাহলে ভাই এটা যোগ করলে কত পাবা, 126.87 ডিগ্রি। তাহলে ভাইয়া কিন্তু দেখো, আমরা কিন্তু এই যে 2 নাম্বার কোণের ভ্যালুটাও কিন্তু পেয়ে গেলাম, কত, 126.87 ডিগ্রি। আমি জাস্ট প্রথমে একটা ম্যাথটা একটু বিস্তারিত বলতেছি, পরের গুলো এত বিস্তারিত বলবো না, ঠিক আছে। এরপরে দেখো সেম ভাবে আমরা এই কোণটা কত পাইছি ভাই, এই কোণটা পাইছি 53.13। আবার এই কোণটা কি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 53 সাথে যদি আমরা 90 যোগ করে দিই, তাহলে তো আমরা পুরোটা পাবো, তাই না? পুরোটা কিন্তু পাবো। তাহলে এটা হবে হচ্ছে 143.13।
তাহলে ভাই দেখো আমরা কিন্তু ফ্রেশ ভাবে চিত্রটা একটু আর্ট করি এখানে। ফ্রেশ ভাবে যদি চিত্রটা আর্ট করি তাহলে এগুলো তোমরা রাফ করবে, হ্যাঁ খাতায় রাফ করবা, প্রচুর রাফ করতে হবে, রাফ না করলে কিন্তু ম্যাথ গুলো ভুল করবা। এটা হবে হচ্ছে 143.13, এটা হচ্ছে 126.87। তাহলে ভাই দেখো তো আমরা কিন্তু ল্যামির ফরম্যাটে কোনগুলো পেয়ে গেলাম। এখন ভাই আমরা ল্যামের সূত্রতে কি জানছিলাম? ল্যামের সূত্র কিন্তু আমরা প্রমাণের ক্ষেত্রে দেখছিলাম যে পি ডিভাইডেড বাই সাইন আলফা এই টাইপের একটা তোমাদের সূত্র দেখানো হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যেহেতু এখানে কিসের পরিমাণ বের করতে বলছে ভাইয়া? টানের পরিমাণ। তাহলে টানকে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কিসের টান? এসি বাহু এবং বিসি বাহুর টান। তাহলে এসি বাহুর টানকে আমরা টি এসি এবং বিসি বাহুর টানকে আমরা টি বিসি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা সূত্রটা লিখি, তোমরা এখানে লিখবা, আমরা জানি কি জানি ভাই আমরা, যে টি এসি অর্থাৎ এসি বাহুর টান ডিভাইডেড বাই সাইন। তাহলে এসি বাহু হয় হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই এসি বাহু এটা যদি হয় তাহলে এখানে এসি বাহু কোনটা? এসি বাহু হচ্ছে এই যে এটা। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা ভাইয়া? এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এটা, দেখো। হ্যাঁ, তাহলে এই বাহুর বিপরীত কোণ যদি ওটা হয় তাহলে সাইন হবে হচ্ছে 143.13, 143.13। ওকে, ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আমাদের অপর বাহু কোনটা ভাইয়া? বিসি অর্থাৎ এই বাহুটা। তাহলে টি বিসি ডিভাইডেড বাই সাইন। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা ভাইয়া? এই যে এটা, অর্থাৎ আমাদের এই কোণটা। এই কোণটা কত? 126.87। তাহলে 126.87। এখন আরেকটা আমাদের কি ভাই দেখো, আরেকটা বাহুর কিন্তু আমাদের ভ্যালু কিন্তু এখানে দেওয়া ছিল কত? 150। কিন্তু এই বলটা বা এই ভরটা কিন্তু দেওয়া ছিল এখানে, হ্যাঁ, অর্থাৎ এই বাহুর বল কিন্তু আমরা কিন্তু আগে থেকে জানতাম কত? 150। তাহলে এটা আমরা লিখবো 150। যে কোনো একটা তোমাদের এখানে আহ বল বলা থাকবে তিনটার মধ্যে, তাছাড়া কিন্তু এটা সমাধান করা যাবে না। হ্যাঁ, তারপর এখানে সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? এখন আমরা এখান থেকে জাস্ট দুইটা দুইটা করে নিয়ে টিএসি এবং টিবিসি এর ভ্যালু বের করে ফেলবো। তাহলে এখানে তোমরা এখন লিখবা যে হবে যে টিএসি ডিভাইডেড বাই সাইন 143.13 ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি না যেহেতু তিনটাই সমান, তাহলে 150 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু টিএসি এর ভ্যালু লাগবে, তাহলে আমরা সাইন 143 কে ওই পাশে পার করে দেই। তাহলে এই পাশে ছিল কি? ভাগ টিএসি, এটাকে পাশে পার করে দিলে কি হবে? অর্থাৎ সাইড চেঞ্জ করলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 150 ডিভাইডেড বাই সাইন 90 গুণন সাইন 143.13, ঠিক আছে? এখন এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের দেখি বইয়ে কি দেওয়া আছে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেই। টিএসি এর ভ্যালু পাবা হলো, আচ্ছা আমরা ক্যালকুলেশন করি যেটা কথা। হ্যাঁ, 150 ডিভাইডেড বাই সাইন 90 গুণন সাইন 143.13, তাহলে পাবা হলো 90 কেজি। হ্যাঁ, আমাদের বইও কিন্তু এটা 90 কেজি আসছে, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে 90 কেজি। তাহলে আমরা কিন্তু ভাই দেখো একটার মান কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এসি বাহুর টান কিন্তু পেয়ে গেলাম। টান কত? এই এসি বাহু বরাবর আমাদের 90 কেজি একটা টান থাকবে। আবার সেম ভাবে আমরা কি করব? টিবিসি বের করব। তাহলে টিবিসি বের করার জন্য কি করতে হবে? টিবিসি ডিভাইডেড বাই আমাদের কত ছিল? আচ্ছা আমরা ডাইরেক্ট লিখি, এভাবে জাস্ট কনভার্ট করে নেবে। টিবিসি ইজ ইকুয়াল টু কি হবে? আমাদের এই পাশে 150 ডিভাইডেড বাই সাইন 90 তো থাকবেই, অর্থাৎ একবার এটার মধ্যে সম্পর্ক করবো, একবার এটার মধ্যে সম্পর্ক করবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের টিবিসি এর নিচে কি ছিল ভাই? টিবিসি এর নিচে ছিল হচ্ছে সাইন 126। তাহলে এর সঙ্গে আমাদের সাইন 126.87 গুণ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ভাই টিবিসি ভ্যালু কিন্তু পেয়ে যাবো। তাহলে 150 ডিভাইডেড বাই সাইন 90 গুণন সাইন 126.87, তাহলে এটা পাবো ভাইয়া 120। হ্যাঁ, 120 কেজি, ঠিক আছে? আমাদের বইয়ে 120 কেজি, 20 কেজি আছে, 120 কেজি। তাহলে ভাইয়া আমাদের এই বাহু বরাবর 120 কেজি, সরি এটা চিহ্ন দিকে হবে, 120 কেজির একটা টান কাজ করবে। হ্যাঁ, তো আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এভাবে আগে আমাদের কি করতে হবে? যদি চিত্র দেওয়া থাকে সেটা থেকে আমাদের এভাবে আগে ল্যামির জেনারেল যে ফর্ম আছে সেখান থেকে এভাবে তিনটা কোণ বের করতে হবে। তিনটা কোণ বের করার পর এই সূত্র দিয়ে আমাদের
সমাধানটা করে দিতে হবে। তো এই ছিল আমাদের 1 নম্বর উদাহরণের সমাধান। এখন আমি তোমাদের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ করে দিব, যেগুলো করলে কিনা তোমাদের বইয়ের যত টাইপের ম্যাথ আছে সবগুলোই তোমরা করতে পারবা। তো আমার সাথে অবশ্যই তো এই 3-4টা ম্যাথ প্র্যাকটিস করবা, এরপরে অবশ্যই তোমরা আবার বই থেকে নিজে নিজে প্র্যাকটিস করবা, এবং এর মধ্যে যেগুলো আবার তোমরা বুঝবা না সেগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা, এবং সেখান থেকে আমি তোমাদের এগুলো নিয়ে সমাধান করার একটা চেষ্টা করবো। আচ্ছা, এখন তাহলে আমরা ভাইয়া আসো এই অধ্যায়ের আরো একটা উদাহরণের সমাধান করি। এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 37 নাম্বার এবং ল্যামির 2 নাম্বার উদাহরণ। ঠিক আছে, তো এই ম্যাথে ভাইয়া তোমাদের এই চিত্রটা পরীক্ষায় দেওয়া থাকবে এবং এই প্রশ্নটা বলা থাকবে। তারপর তোমাদের এইভাবে চিত্রগুলো আর্ট করে এখান থেকে ল্যামির জন্য যে ফরম্যাটে 3টা কোণ বের করা লাগবে ওই ফরম্যাটে তোমাদের 3টা কোণ বের করে নিতে হবে। তো আসো এখানে বোঝার চেষ্টা করি প্রশ্নে কি বলতে। চিত্র অনুযায়ী বিসি রশ্মির টান নির্ণয় করো। গোলকের ব্যাস 30 সেন্টিমিটার এবং রশ্মির দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। আচ্ছা, এখানে দেখো আমাদের এখানে একটা দড়ি বেঁধে, ধরো এখানে একটা দড়ি বেঁধে এই দড়ি দিয়ে একটা গোলকের কেন্দ্রের সঙ্গে এরকম করে বেঁধে দেওয়া হয়েছে। ঠিক আছে, বেঁধে দিয়ে এটা এখান থেকে ধরো এভাবে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে কি হবে ভাইয়া, এটা দেয়ালে যে এভাবে লেগে থাকবে, তাই না? অর্থাৎ তুমি যদি একটা বলকে দেয়ালের মাথার সঙ্গে দড়ি লাগাইয়া যেভাবে ছেড়ে দাও তাহলে কি হবে, তো বলটা দেয়ালের সঙ্গে যেভাবে লেগে থাকবে। তাহলে ভাইয়া দেখো তো এখানে যদি এই বলটা দেয়ালের সঙ্গে লেগে থাকে তাহলে কি হবে, এখান থেকে একটা বল কি দেয়ালটা কি করবে, একটা রিয়াকশন ফোর্স দিবে না? রিয়াকশন ফোর্স দিবে কিন্তু, অর্থাৎ এই বলটা দেয়ালের উপর যে পরিমাণে বল প্রয়োগ করবে আমাদের এই দেয়াল এই বলটাকে সম পরিমাণে একটা রিয়াকশন দিবে। কারণ আমরা কি জানি ভাইয়া, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। তাহলে এই গোলকটা দেয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করবে এই দেয়ালটা সম পরিমাণ প্রতিক্রিয়া বল কি করবে, এই গোলককে দিবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো ওই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে এটা। ঠিক আছে, বললাম এটা হচ্ছে আর। তাহলে এখন আমাদের বার করতে বলছে কি আহ রশ্মির টান, অর্থাৎ বিসি রশ্মির টান বের করতে বলছে। এখানে তাহলে বিসি রশ্মি কোনটা ভাই, এই যে এই রশ্মি। ঠিক আছে, অর্থাৎ এই যে এই রশ্মিটা। এবং এখানে কি বলা ছিল, গোলকের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার, অর্থাৎ এই গোলকের এই পুরো ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এবং রশ্মির দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। এই রশ্মিটা হচ্ছে 40 সেন্টিমিটার। এখন এখান থেকে তাহলে আমাদের এখন বাদ বাকি কাজ করে নিতে হবে। ঠিক আছে, এখন তোমরা জাস্ট একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের এই যে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের আমাদের এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই বৃত্তে এই গোলকের ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 30 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ভাইয়া? ব্যাসার্ধ হবে হচ্ছে 15। সেটা দিয়ে আমরা এটা এই চিত্রটা এখানে অর্থাৎ এই ত্রিভুজটা অঙ্কন করে নিচ্ছি, অর্থাৎ এই সেম ত্রিভুজটা এখানে জাস্ট অঙ্কন করে নিচ্ছি। এখন এই ত্রিভুজ থেকে আমরা এই কোণের মান বের করবো। ঠিক আছে, এই কোণের মান বের করবো। এই কোণের মান বের করে তারপরে এখান থেকে আমরা বাদবাকি কাজ করবো। তাহলে আসলে আমরা দেখি আগে এই কোণের মানটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে ভাই এখানে দেখো তো আমাদের কিসের কিসের ভ্যালু দেওয়া আছে। আমরা যদি এই কোণের মান বের করি তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এবং ভূমি এবং অতিভুজের সঙ্গে কিসের সম্পর্ক ভাইয়া? পদের সম্পর্ক। কারণ আমরা জানি হচ্ছে cos θ ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 15, অতিভুজ হচ্ছে 40, তাই না? তাহলে আমরা থিটা লিখতে পারবো কি, cos ইনভার্স 15/40 লিখতে পারি কি, লিখতে পারি কিন্তু। তাহলে ভাই এটা ক্যালকুলেশন করলে কত পাবা? এটা ক্যালকুলেশন করলে পাবা হলো cos ইনভার্স 15/40। ঠিক আছে, তাহলে এটা পাবা হলো 67.97। তোমাদের বইয়ে কি পূর্ণ সংখ্যা ধরছে না? 67.98 ধরছে। 67.98 ডিগ্রি। আমরা কোনটা পাইলাম ভাইয়া? এই যে এটার ভ্যালু পাইলাম কত, 67.98 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভাই একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এই যে এই জায়গাটাই কিন্তু এই যে আমি জাস্ট এখানে লিখছি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে হলো 67.98। ঠিক আছে, তাহলে কিন্তু ভাই দেখো আমরা কিন্তু এখান থেকে এখন সবগুলো কোণের মান বের করে নিতে পারবো। কিভাবে? দেখো এটা কিন্তু আমাদের এখানে দেখো গোলকের যে ভরটা আছে এই ভরটা কি হচ্ছে একদম এই গোলকের ভর কেন্দ্র দিয়ে একদম পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে, অর্থাৎ লম্ব ভাবে ক্রিয়া করতেছে, তাই না? এটা কিন্তু তোমরা ভর কেন্দ্র অধ্যায় অর্থাৎ তোমাদের পরবর্তীতে সেখানে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে যে বস্তুর ভর কোন দিক দিয়ে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে বস্তুর ভর তার ভর কেন্দ্র দিয়ে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে গোলকের ভর কেন্দ্র হচ্ছে এর কেন্দ্র, এই কেন্দ্র থেকে এর ওজনটা একদম খাড়া হবে পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে। তাহলে এই বলটা কি একদম খাড়া। ঠিক আছে, তাহলে এর সঙ্গে যদি রিয়াকশন ফোর্স কি তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, তাহলে তোমার এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, এটা হচ্ছে একদম পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে এবং রিয়াকশন ফোর্স আমাদের আনুভূমিক অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে এই কেন্দ্র বরাবর ক্রিয়াশীল তোমার হচ্ছে
800 কেজি বলটা এবং এই রিয়াকশন ফোর্সটার মাঝখানে তোমার কোণ হবে 90 ডিগ্রি, কারণ এই দুইটার মাঝে তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হচ্ছে। তাহলে এরপর তোমাদের এখানে দেখো, আমাদের যদি এটা যদি একটা কোঅর্ডিনেট বিবেচনা করো, তাহলে এটাও কিন্তু তোমাদের একটা 90 ডিগ্রি কোণ। কারণ কি, এটা হচ্ছে তোমার আনুভূমিক অক্ষ, এই বরাবরই তো তোমার রিয়াকশন ফোর্সটা কাজ করতেছে, আর এটা হচ্ছে তোমার সেই পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়াশীল বলটা। ঠিক আছে, তাহলে এটার মধ্যেও কিন্তু এখানে তোমাদের 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি যদি এখন এই যে এই 67.98 যোগ করো 90 এর সঙ্গে, তাহলে কিন্তু তুমি এই যে পুরো কোণটা পেয়ে যাচ্ছ। তাহলে পুরো কোণটা কত পাবো ভাইয়া, দেখো তো, তোমার পুরো কোণটা পাবা হলো 157.98। ঠিক আছে, এই পুরোটা। আর এটা হচ্ছে আমাদের 67.98। ঠিক আছে, এখন আমাদের এই কোণের ভ্যালু লাগবে। এখন কোন কেন্দ্রে কত ডিগ্রি কোণ, কোন একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ভাইয়া, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360। তাহলে এই বিন্দুতে টোটাল উৎপন্ন কোণের পরিমাণ কত, টোটালটা হচ্ছে 360। তাহলে এই 360 থেকে যদি আমরা এই কোণ আর এই কোণটা বাদ দিই, অর্থাৎ যদি এতটুকু পরিমাণে বাদ দেই, তাহলে কি পাবো, এতটুকু পরিমাণে পাবো। তাহলে এখান থেকে আমাদের বাদ দিতে হবে 157.98 মাইনাস 90। ঠিক আছে, তাহলে এটা তোমরা আসলে ক্যালকুলেশন করে দেখি কত পাই। 360 মাইনাস 57.98 মাইনাস 90। ওকে, তাহলে পাবা হলো তোমরা ভাইয়া 112 ডিগ্রি। হ্যাঁ, 112 ডিগ্রি, 112 ডিগ্রি। তাহলে আমরা এটা কত পেলাম ভাই, 112 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু তিনটা কোণের ভ্যালু পেয়ে গেলাম। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের 157.98, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 112 ডিগ্রি। তাহলে কিন্তু এখন মনে আসি আমরা এই যে বিসি রশ্মির যে টানের পরিমাণ, অর্থাৎ এই বস্তুটা ঝুলে দেওয়ার ফলে এটা যে পরিমাণ টান খাচ্ছে, সেই টানের পরিমাণ কিন্তু আমরা এখন বের করতে পারবো। কি হবে, আমরা ল্যামির সূত্র অনুযায়ী কি জানি ভাইয়া, বিসি ডিভাইডেড বাই সাইন। বিসি এর বিপরীত কোণ কোনটা ভাইয়া, এই যে এটা যদি বিসি হয়, এর বিপরীত কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ইজ ইকুয়াল টু, দেখো তো ভাইয়া অপর বাহু কোনটা আছে, অপর বাহু আছে ধরলাম আর। তাহলে আর কত ভাইয়া, আর এর বিপরীত কোণ কোনটা, আর এর বিপরীত কোণ হচ্ছে আমাদের এই যে এটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 157 সাইন 157.98। ঠিক আছে, আর আমাদের এর ভরটা যে পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছিল, ভরটা কত ছিল, 800 কেজি। তাহলে এই বলটা আমাদের এখানে দেওয়াই আছে, এটা হচ্ছে প্লাসটা আমাদের সাইন, এটা বিপরীত কোণটা, বিপরীত কোণ কোনটা, 112 ডিগ্রি। তাহলে সাইন 112 ডিগ্রি। এখন এখান থেকে আমরা সম্পর্ক করে বিসি এর ভ্যালু বার করে ফেলবো। কিভাবে সম্পর্ক তৈরি করবো দেখো, যেহেতু তিনটাই সমান, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো বিসি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 800 সাইন 112 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে এখন আমরা কি করবো, বিসিটাকে ফ্রি করে ফেলবো এবং সাইন 90 ওই পাশে পার করে দিব। তাহলে সাইড চেঞ্জ করলে কি হয় ভাই, পাশে ভাগ, ওই পাশে গুণ। তাহলে 800 ডিভাইডেড বাই সাইন 112 গুণন সাইন 90 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের বইয়ে কত দেওয়া আছে দেখি একটু। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো ভাইয়া 862.95, 862.95 কেজি। এখন সেম ভাবে তোমাদের যদি রিয়াকশন বল বের করতে বলতো, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক করে তোমরা বের করে দিবে। ঠিক আছে, তাহলে ওটা আমি আর দেখাচ্ছি না, তোমরা ওটা বের করে নিও। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমি তোমাদের ভাইয়া আরো একটা ম্যাথের সমাধান করাবো। আশা করতেছি এটা বুঝতে পারছো, যদি না বুঝে থাকো ক্লাসটা একবার রিপিট করো, আর অবশ্যই এগুলো খাতায় তোমরা সঙ্গে সঙ্গে করে ফেলবা। এখন আমি তোমাদের বইয়ের 38 নম্বর উদাহরণটা সমাধান করাবো। তো এটা খুবই সহজ একটা ম্যাথ, তোমরা যারা 1 নম্বর ম্যাথটা করছো আমার সঙ্গে, তারা অবশ্যই এটা পারবা। তারা ভিডিওটা পজ করে এটা এখানে সমাধান করে পরে আমার সঙ্গে উত্তর মিলাই নাও। ঠিক আছে, যারা পারবা না তারা ক্লাসটা দেখো। তো এখানে বলা আছে দেখো, চিত্র অনুযায়ী এসি এবং বিসি এর টান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে এসি তার এবং বিসি তার আছে, তারের টান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের ভাইয়া এই কোণটা, অর্থাৎ উপরের যে আমাদের একটা কাঠামো আছে, যেটাই বলি না কেন, এটার সঙ্গে আমাদের এই কোণটা আছে 30 ডিগ্রি এবং এখানে আছে হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে ভাইয়া, 180 ডিগ্রি। এখান থেকে তুমি যদি 90 মাইনাস 30 করো, তাহলে কি হবে ভাইয়া, 60 ডিগ্রি পাবা। তাহলে আমরা কিন্তু এই কোণটা বলতে পারবো হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ত্রিভুজের তিনটা কোণ ভাইয়া পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের কি করতে হবে দেখো, তোমরা এই বরাবর একটা অক্ষ কল্পনা করো। ঠিক আছে, এক্স অক্ষ কল্পনা করো। তাহলে এই অক্ষ এবং এই যে আমাদের যে কাঠামোটা আছে, এটা কি একটা সমান্তরাল।
এবং ধরলাম এটা এই যে উপরেরটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এই কল্পিত অক্ষটা, ঠিক আছে। এখন এখানে যদি আমাদের এই যে এই তারটা কল্পনা করি, তাহলে কি হচ্ছে, তারটা হচ্ছে আমাদের এই দুইটা সমান্তরাল আহ রেখার ছেদক। তাহলে এখানে আমাদের এই যে এই কোণটা অর্থাৎ 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি আমাদের কি হবে, এই কোণের সমান হবে। কি জন্য সমান হবে, কারণ এই কোণ আর এই কোণ একান্তর কোণ বলে সমান। তাহলে আমরা কি বলতে পারবো, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সেম ভাবে আবার যদি এইটা এর ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, একান্তর কোণ বলে সমান হবে। তাহলে এটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কিন্তু ভাই আমরা ম্যাথের শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। খুব দ্রুতই ম্যাথটা সমাধান হয়ে যাবে। এখন ভাই দেখো, আমাদের এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 90, এটাও 90। তাহলে এই দুইটা যোগ করো আর এই দুইটা যোগ করো, তাহলে কত পাবা দেখো। এটা দেওয়াই তো আছে 90, এটা তো অলরেডি দেওয়াই আছে। এই দুইটা যোগ করলে বাবা হচ্ছে 120, 90 আর 30, এটা যোগ করলে বাবা হলো 150। তাহলে কিন্তু আমরা ফরম্যাটে চলে আসছি। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা ল্যামি সূত্র প্রয়োগ করে এই যে এসি এবং বিসি এর টানের পরিমাণ বের করবো। তাহলে ল্যামি সূত্রতে আমরা কি লিখবো, লিখবো যে উইনো, কি জানি আমরা, আমাদের এসি ডিভাইডেড বাই টিএসি দেয়। হ্যাঁ, যেহেতু টান বের করতে বলতে, টিএসি ডিভাইডেড বাই সাইন, দেখো তো এসি এর বিপরীত কোণটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কি বার করতে বলছে, বিসি। তাহলে বিসি ডিভাইডেড বাই সাইন, বিসি এর বিপরীত কোণটা, বিসি এর বিপরীত কোণ হচ্ছে 150, তাহলে 150। আর একটা কি দেখো, আমাদের কিন্তু এটার ভর দেওয়াই ছিল কত, 100 কেজি ভর এখানে ঝুলানো ছিল। তাহলে যে কোনো একটা ভর বা তোমার বল কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। তাহলে একে আমরা ভাগ করবো কি দিয়ে, এই বলের বিপরীত যে কোণ আছে, এই বলের তোমার হচ্ছে বিপরীত যে কোণটা আছে সেটা দিয়ে, সেটা সাইনের দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের 100 বিপরীত কি 90 ডিগ্রি, তাহলে 90 কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা এইটার এটার একবার সম্পর্ক করবো, এটার এটার একবার সম্পর্ক করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টিএসসি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। এখন যেহেতু আমরা টিএসসি এর ভ্যালু লাগবে, তাহলে সাইন 20 কে ওর পাশে পার করে দিই। তাহলে টিএসসি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই সাইন 90 গুণন, আমাদের কত বার করতে হবে, সাইন 120, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের বইয়ে কত আছে দেখি। তোমাদের বইয়ে এটার ভ্যালু দেওয়া আছে হলো 83.6 কেজি। হ্যাঁ, 83.6 কেজি। আবার সেম ভাবে এখন এইটার এটা সম্পর্ক করো, তাহলে কি হবে, বিসি ইজ ইকুয়াল টু হবে হলো 100 ডিভাইডেড বাই সাইন 90 গুণন সাইন 150। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবা, এটা ক্যালকুলেশন করলে পাবা হলো 50 কেজি। হ্যাঁ, তাহলে এখানে একটা চিত্র ভাবে ড্র করে দিবা শেষে বা মাঝখানে। এটা হবে হচ্ছে আমাদের এসিটা হবে হচ্ছে কত ভাইয়া, এসি হবে হচ্ছে 86.6, 86.6 কেজি। এটা হবে হচ্ছে 50 কেজি, আর এটা দেওয়াই ছিল 100 কেজি, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। এভাবে আগে আমাদের ল্যামিতে ল্যামিতে তোমার হচ্ছে সূত্রে ফেলানোর জন্য আগে এগুলো থেকে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, সেখান থেকে এই কোণগুলো বের করে নিতে হবে, নিয়ে তারপরে ল্যামিতে ফেলায়া আমাদের বলের মানগুলো বের করে ফেলতে হবে, ঠিক আছে। তো এই ছিল এই ম্যাথটা, খুবই সহজ একটা ম্যাথ। এরকম টাইপের আরো অনেকগুলো ম্যাথ আছে, তোমরা সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে এবং সমাধান করবা। আচ্ছা, এখন আমি তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ আর একটা ম্যাথের সমাধান করাবো। এটা করলে তোমাদের ল্যামি সম্পর্কিত যে আমাদের পরীক্ষায় আসার মতো ম্যাথ আছে সেগুলো শেষ হয়ে যাবে, এবং যে কয়টা করাই সেই কয়টা যদি তোমরা বুঝে থাকো, তাহলে বাকি ম্যাথ গুলো তোমরা অনায়াসে নিজে নিজে সমাধান করতে পারবা। তো এই ব্যতীত তোমাদের বুয়েট অ্যাডমিশনের জন্য কিছু ম্যাথ দেওয়া ছিল, তো এই ম্যাথ গুলো আমি তোমাদের এই ক্লাসের মধ্যে অ্যাড করতেছি না। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবা, সেখানে তোমরা প্রশ্নগুলো পোস্ট করলে আমি সেখানে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আমরা নিয়মিতই আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সের যাবতীয় আপডেট এবং বিভিন্ন প্রকার নোট শেয়ার করে থাকি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমাদের গ্রুপে এবং পেজে যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান করে নাও আমাদের থেকে, ঠিক আছে। তো চলো এখন আমরা প্রশ্নটা পড়ে সমাধানে চলে যাই। তো প্রশ্নে কি বলতে, দেখো চিত্র অনুযায়ী বিসি এবং সিডি তারের টানের পরিমাণ বের করো। তাহলে এখানে দেখো তো ভাই একটা চিত্র দেওয়া আছে, চিত্রে আমাদের বিসি এবং সিডি তারের টানের পরিমাণ বের করতে বলছে, ঠিক আছে। তো এই সমাধান কিন্তু আমরা আগেও করছি, জাস্ট এখানে চিত্রটা একটু পাল্টাই। কি জন্য, দেখো আমাদের এখানে
আগে ভর ছিল একটা, কিন্তু এখানে ভর হয়ে গেছে দুইটা, অর্থাৎ একটা তারের উপর দুইটা ভর ঝুলানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করবো আসলে সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো প্রথমে তোমরা কি করবা, এরকম যদি চিত্র দেওয়া থাকে তো সবসময় দেখবা, তোমরা চিন্তা করবে যে কোন দিকে কি দাগাইলে তোমরা কোনগুলো বের করতে পারবা। তো আমি এখানে চিন্তা করে দেখলাম যে আমার এখানে একটা উলম্ব অক্ষ এবং এখানে একটা আনুভূমিক অক্ষ, এবং এই উলম্ব অক্ষটাকে একটু বাড়াই দিই। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কোণের পরিমাণগুলো বের করতে পারবো। কিভাবে দেখো, এই উলম্ব অক্ষ এবং এই উলম্ব অক্ষ কি সমান্তরাল, অর্থাৎ এই দুইটা হচ্ছে সমান্তরাল, এবং এখান দিয়ে ধরো এই তারটা হচ্ছে এদের ছেদ করে দিল। তাহলে আমাদের এখানে এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে না? অর্থাৎ এই যে এই কোণ এবং এই কোণ কি সমান হবে, কারণ এরা একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ বলে এরা পরস্পর সমান এইভাবে। ঠিক আছে, আবার সেম টু সেম এখানে একটা জিনিস কল্পনা করো, এখানে এই অক্ষ এবং এই অক্ষ কি সমান্তরাল। তাহলে এই অক্ষ এবং এই অক্ষ যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে আমাদের এই কোণ আর এই কোণ কি হবে, একান্তর কোণ বলে সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ, তাহলে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আমরা কিন্তু মোটামুটি এখান থেকে অনেকগুলো কোণের মানই পেয়ে গেছি। এখন আমার মনে হয় আমরা বাকিগুলো বের করতে পারবো। তো আসো জাস্ট আমরা এটা একটু সাধারণভাবে যেভাবে ল্যামিতে থাকে সেভাবে একটু ড্র করে নিই এবং কোণের ভ্যালু গুলো লিখে দিই। তাহলে ভাই দেখো তো এখানে আমাদের এই দুইটা তারের মধ্যে যে কোণ আছে সেটা কি হবে, 60 এবং 45 এর সমষ্টি না? সমষ্টি কিন্তু, তাহলে 60 এবং 45 যোগ করলে কত হয় ভাইয়া, 105 ডিগ্রি। এখন সেম ভাবে দেখো তো এই কোয়াড্রেন্টের পুরো আমাদের একটা কোয়াড্রেন্টে কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে। তাহলে এখানে আমাদের 45 ডিগ্রি যদি এখানে থাকে, তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে 45 ডিগ্রি, কারণ এই দুইটা মিলে কি 90 ডিগ্রি। তাহলে এখানে 45 এবং এইটুকু হচ্ছে আবার 90। ঠিক আছে, তাহলে দুইটা মিলে হবে কত ভাইয়া, এই দুইটা মিলে হবে হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে এখানে যদি আমাদের এই কোয়াড্রেন্টে 60 ডিগ্রি যদি এইটুকু অংশের মধ্যে থাকে, তাহলে 90 ডিগ্রি হয় তার কত লাগে, 30। তাহলে এইটুকু হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আবার এইটুকু হচ্ছে 90, তাহলে 30 আর 90 যোগ করলে হয় হচ্ছে ভাইয়া 120 ডিগ্রি। তাহলে ভাই দেখো আমরা কিন্তু তিনটা কোণের ভ্যালু পেয়ে গেলাম, তোমাদের বইও কিন্তু সেটাই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা ল্যামিস সাথে এটা সমাধান করে ফেলি। তাহলে এখানে তোমরা লিখবা উই নো, আমরা কি জানি ভাইয়া, আমাদের কি বের করতে বলছে, বিসি এবং সিডি টানের টানের পরিমাণ। তাহলে টিবিসি, হ্যাঁ, বিসি তাহলে টান ভাগ হচ্ছে সাইন। এখন দেখো তো বিসি যে বাহুটা আছে সেই বাহুর বিপরীত কোণ কোনটা ভাইয়া, এখানে আমাদের বিসি বাহু হচ্ছে এটা, তাহলে এর বিপরীত কোণ হবে এটা, অর্থাৎ 135 ডিগ্রি। এটা যদি বিসি বাহু হয় এটা, তাহলে বিপরীত কোণ কত, 135। তাহলে 135 ইজ ইকুয়াল টু ভাই আমাদের অপর বাহু কোনটা, টান সিডি, অর্থাৎ সিডি বাহুর টান হবে হচ্ছে সাইন সিডি বাহুর বিপরীত কোণ। সিডি বাহু কোনটা ভাই, এটা। এটা তার বিপরীত কোণ কত, 120 ডিগ্রি। আর এখানে আমাদের ওয়েট দেওয়া ছিল কত, 800 কেজি কিন্তু ভাইয়া ওয়েট দেওয়া ছিল। দেখো ওই যে আমাদের 800 কেজি ওয়েট দেওয়া ছিল, তাহলে 800 কেজি ওয়েটের বিপরীত কত, 105 ডিগ্রি। তাহলে 800/105। তাহলে এখন আমরা কি করবো, এখান থেকে সম্পর্ক করে এটার সঙ্গে একবার এটা সম্পর্ক করবো, এটার সঙ্গে একবার এটা সম্পর্ক করে বের করে ফেলবো। তাহলে আমি ডাইরেক্ট করতেছি টিবিসি ইজ ইকুয়াল টু 800/105 গুণন সাইন 135। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো, আমাদের বইয়ে এটা ক্যালকুলেশন করে দেওয়া আছে 585.64, 585.64 কেজি। সেম ভাবে আমরা যদি টিসিডি পরিমাণ বের করতে চাই, তাহলে কি হবে ভাইয়া, আমাদের করতে হবে 800 ভাগ হচ্ছে 105 গুণন আমাদের কত, দেখো টিসিডির সঙ্গে কত ছিল, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো ভাইয়া এটা ক্যালকুলেশন করলে পাবা হলো 717.26। ঠিক আছে, এটা আমাদের সাইন আছে এখানে, সরি আছে 5 লিখি শুধু। তাহলে 717.26 কেজি। আমি আনসার গুলো বই থেকে লিখে দিলাম যাতে ক্লাসগুলো ছোট হয়। হ্যাঁ, তাহলে দেখো ভাই আমরা কিন্তু এই দুইটার ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন যদি ভাই তোমাদের এখানে জাস্ট আরেকটা কথা বলতো, তাহলে তোমরা কি করতা, যে এই ডাব্লিউ এটার পরিমাণ কত, তাহলে কি করতা, তাহলে তোমাদের ম্যাথটাকে আরেকটু সামনের দিকে বাড়ানো লাগবে। কিভাবে দেখো আমি করে দিচ্ছি। এখন দেখো ভাইয়া এখানেও কিন্তু আমরা ল্যামি প্রয়োগ করতে পারি, কারণ কি এখানেও আমাদের এইভাবে তিনটা বল কাজ করতেছে। ঠিক আছে, তার মধ্যে আমাদের এখানে আমরা এটার ভ্যালু জানি হচ্ছে, এখানে আমাদের পুরোটাই তো হচ্ছে আমাদের কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের এখন হচ্ছে এখানে আমরা কি করছিলাম, একটা অক্ষ কল্পনা করছিলাম 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন আমরা আসলে এখানে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কোণ লাগবে হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে এইটা।
তাহলে এখানে দেখো আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা অক্ষ কল্পনা করি তাহলে কি হবে ভাইয়া, সেম আগের মতো এটাও হবে হচ্ছে একান্ত কোণ বলে এটাও হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 30 এবং এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে ভাইয়া, এটা হবে হচ্ছে 30, কারণ এই কোয়াড্রেন্টের টোটাল কোণ কত 90 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা যদি 60 নিয়ে নেই তাহলে এই যে বাকি কত থাকবে 30, তাহলে এই 30 এই 30 এবং এই 90, ঠিক আছে, এই তিনটা যোগ করলে কত হবে, তিনটা যোগ করলে হবে হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, তো বিষয়টা কি হলো, এখানে এই কোণ হচ্ছে, অর্থাৎ এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ বলে সমান, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি, এবং এখানে দেখো এই যে এই কোয়াড্রেন্টের মধ্যে এই কোণটা নিচে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকি থাকে কত 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি আবার এই 30 ডিগ্রি মিলে হলো 60 ডিগ্রি, আর মাঝখানে দেখো তো এই কোয়াড্রেন্টে কত হবে, এই কোয়াড্রেন্ট অবশ্যই পুরোটা মিলে 90 ডিগ্রি হবে, তাহলে তিনটা মিলে হলে 150 ডিগ্রি। এখন আমাদের এই পাশে এটার ভ্যালু লিখবে। ঠিক আছে, এখন এইটা দেখো এটার সঙ্গে 60 ডিগ্রি হিসেবে অ্যাড করা, এটা আমরা ডাইরেক্ট 60 ডিগ্রি বসে দেবো। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি আছে। এখন 360 থেকে তুমি যদি এটা দুইটা বাদ দাও, যেহেতু একটা বৃত্ত একটা বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখান থেকে যদি আমরা 150 মাইনাস 60 করি তাহলে কত থাকবে ভাই বলো তো, এখানে আমাদের হচ্ছে হলো 210, তাহলে থাকবে হচ্ছে 210 কত হয়, ক্যালকুলেটরে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 60 মাইনাস 150 মাইনাস 60, তাহলে হবে 150। হ্যাঁ, 150 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে 150 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো আমরা কিন্তু এক্ষেত্রে তিনটার ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এই যে এখান থেকে অর্থাৎ এই অংশ থেকে কি পাইছিলাম, এই যে বিসি বাহুর টানের পরিমাণ পাইছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা এই বাহুর আমরা ভরটা বা বলটা জানি, তাহলে সিডি বাহুর বল কত হয়, বিসি, বিসি না সিডি, হ্যাঁ বিসি, তাহলে বিসি এর টান কত ছিল 585.64। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পাইছিলাম। তাহলে এখান থেকে আবার আমরা সম্পর্ক করবো কিসের, ল্যামির সাহায্যে। তাহলে এখানে আমাদের দেখো এটার নাম কি, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ধরলাম হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি কি সম্পর্ক করব, এ পি এ বি, এ বি বিপরীত কোণ কত sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের অপর বাহু কত, এই যে ডাব্লিউ, ডাব্লিউ বিপরীত কি sin 150, এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়েট দেওয়াই আছে, মানে নির্ণয় করতে আগে আগের অংশ থেকে 585.64। হ্যাঁ, তাহলে এটাকে ভাগ করতে হবে কত, এটার বিপরীত কোণ দ্বারা, সাইন দুইটা 150 বাড়িতে, তাই তো। এখন তোমরা এখান থেকে ওয়েটের সাথে সম্পর্ক করবা, ওয়েট ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, 585.64 ভাগ হচ্ছে সাইন 150 গুণন আমাদের কত হবে, এই যে এই পাশে তোমার ডাব্লুর সঙ্গে যে সাইন সাইন ছিল সেটা পার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সাইন 150, তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা কিন্তু ডাব্লিউ ভ্যালু পাবা। সেম ভাবে যদি আমাদের বলতো যে এই তার টানের পরিমাণ বের করো, তাহলে এইটা আর এটা সম্পর্ক করে তুমি টানের পরিমাণ বের করে দিবা। তাহলে বিষয়টা এখানে কি হলো, যদি এরকম বলে যে ডাব্লিউর পরিমাণ বের করো, তাহলে যেহেতু এখানে ওয়েট দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে আমরা বিসি এর তারের টানের পরিমাণ বের করবো। তাহলে এইখানে যে ল্যামি হবে সেই ল্যামির একটা বল ওয়েট আমরা বা বল একটা পাবো, কারণ কি ল্যামি নির্ণয় করতে গেলে, ল্যামির সাহায্যে কোনো বলের মান নির্ণয় করতে গেলে অবশ্যই একটা বলের, তিনটা বলের মধ্যে একটা বলের মান দেওয়া থাকতে হবে, তাছাড়া কিন্তু বের করতে পারবে না। তাহলে সেই জন্য আমরা এই তারের টানের পরিমাণ বের করলাম। এরপর এখানে কোণগুলো বের করে নিয়ে ল্যামির সাহায্যে সূত্র প্রয়োগ করে ডাব্লিউ এবং এসি কে বি এর টানের পরিমাণে বের করে দিলাম। ঠিক আছে, তো আশা করতেছি প্রশ্নে কতটুকু বুঝতে পারছো। পরবর্তীতে আমি ডাব্লিউ এবং এসি তারের জন্য টানের পরিমাণ বের করার যে পদ্ধতিটা বা যে যতটুকু বুঝাইলাম ততটুকু বুঝতে পারছো। তো ঠিক আছে, এই অধ্যায়টা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা, এবং যারা তোমরা আমাদের অফলাইন ব্যাচে অথবা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা। ঠিক আছে, তোমাদের চতুর্থ সেমিস্টারে কিন্তু অফলাইন তোমাদের হচ্ছে অফলাইন ক্লাস অনলাইন ব্যাচ দুটাই কিন্তু আমাদের জাঁকজমকভাবে আয়োজন করা হবে, এবং তোমরা যারা অফলাইন ব্যাচে ভর্তি হবা তাদের জন্য অনলাইন কোর্স ফ্রি থাকবে, অর্থাৎ অনলাইনে রেকর্ড ক্লাসগুলো তোমরা ফ্রিতে দেখতে পারবা। আর যারা অনলাইনে ভর্তি হবা তাদের জন্য লাইভ ক্লাস প্লাস আমাদের রেকর্ড ক্লাসের ব্যবস্থা থাকবে, এবং সেই সঙ্গে সাপোর্টের ব্যবস্থাও থাকবে। তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে চতুর্থ সেমিস্টারে যুক্ত হয়ে যাবা, কারণ তোমাদের চতুর্থ সেমিস্টারে অনেকগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকবে, যেমন তোমাদের এস্টিমেট, সার্ভিং টু, তারপর তোমাদের হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর তোমাদের অ্যাকাউন্টিং এর 2-3টা অধ্যায় আছে, যেগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে তোমাদের ফেলও আসতে পারে, আবার তোমাদের ক্লাস মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আর বেশি কথা না বলে এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।